তাহলে আমরা গত ক্লাসে যেই টপিকটাতে শেষ করেছিলাম আমরা ওই টপিক থেকে আবার শুরু করব। আমরা গত ক্লাসের লাস্টে দেখেছিলাম একটা সরলরেখা আর একটা বৃত্ত অথবা দুইটা বৃত্তের ছেদবিন্দুগামী অপর একটা বৃত্তের সমীকরণ নির্ণয়। এই জিনিসটা আমরা শিখেছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা আরেকবার নতুন করে শিখবো। তো টপিকের নাম দাও, টপিকের নাম অথবা তোমরা ওই টপিকই রাখতে পারো যে একটি বৃত্ত বা একটি সরল রেখা, একটি সরল রেখা, একটি সরল রেখা ও অথবা একটি সরল রেখা অথবা একটি বৃত্ত, একটি বৃত্ত এবং অপর একটি বৃত্তের, অপর একটি বৃত্তের, অপর একটি বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। ঠিক আছে, ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। খুবই সহজ একটা ইকুয়েশন ছিল। আমরা সরলরেখার মধ্যেও দেখেছি, আমরা গত ক্লাসেও দেখেছি। আমরা আরেকবার ছোট্ট করে রিক্যাপ করব। তাহলে কি, একটা বৃত্ত, একটা বৃত্ত এবং অপর একটা বৃত্ত, এই দুইটা বৃত্ত যদি ছেদ করে তাহলে তাদের ছেদবিন্দুগামী অপর একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে। অথবা একটা সরল রেখা আরেকটা বৃত্ত যদি ছেদ করে, এদের ছেদবিন্দুগামী আমার কোন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা যে কাজটা করতে পারি, আমরা গত ক্লাসেও দেখেছিলাম যে যদি এটা একটা রেখা হয়, এটা একটা রেখা, আমরা রেখার সমীকরণকে এল দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তো আমরা ধরলাম এটা হচ্ছে L1 রেখা। তারপর আরেকটা হচ্ছে রেখা আমরা ধরলাম এটা L2 রেখা। তাহলে এই দুইটা রেখার ছেদবিন্দুগামী অন্য আরেকটা রেখার যদি আমরা সমীকরণ বের করতে চাই, মনে করো এই যে এই রেখাটার সমীকরণ বের করতে চাই, যেটা কি করেছে, যেই রেখাটা কি করেছে, L1 এবং L2 এর ছেদবিন্দু দিয়ে গিয়েছে, এই যে এটা দিয়ে গিয়েছে। তো এই রেখার সমীকরণটা কি হবে? এই রেখার সমীকরণটা হবে তোমার যে কোনো একটা রেখার সমীকরণ প্লাস কে ইন্টু অপর রেখার সমীকরণ, এটা সমান 0। এটাই কি হবে? এই দুইটা রেখার ছেদবিন্দুগামী অপর একটা রেখার সমীকরণ। এটা আমরা রেখার ক্ষেত্রে দেখছি, বাট এই চ্যাপ্টারে যেহেতু আমরা বৃত্ত নিয়ে আলোচনা করছি, আমরা এখন বৃত্ত নিয়ে দেখব। তাহলে তাহলে দুইটা সরল রেখার ছেদবিন্দুগামী অপর আরেকটা সরল রেখার সমীকরণ কি হবে? এই তো যে কোনো একটা রেখার সমীকরণ প্লাস কে ইন্টু অপর রেখার সমীকরণ, এটা সমান 0। ঠিক আছে, এবার তাহলে আমরা বৃত্তে চলে আসি। আমরা বৃত্তে চলে আসি। তাহলে মনে করো এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত। ঠিক আছে, আমরা বৃত্তের সমীকরণকে প্রকাশ করি এস দিয়ে। তাহলে এটা আমরা S1 দিলাম। ঠিক আছে, আর মনে করো হচ্ছে এটা সরল রেখা, এটা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ, এটা একটা সরল রেখার সমীকরণ। ঠিক আছে, তাহলে এটা আমি ধরলাম L ধরলাম, এই সরল রেখার সমীকরণকে আমরা ধরলাম L। তাহলে কি করতে হবে? তাহলে এই যে এই দুইটা রেখা ছেদ করলো, দেখো এই হচ্ছে সরল রেখার বৃত্তটা দুইটা বিন্দুতে ছেদ করেছে, এই দুইটা বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই দুইটা বিন্দুগামী অপর আরেকটা বৃত্তের সমীকরণ আমার লাগবে। তো আমি ধরলাম সেই সমীকরণটা এইরকম, সেই সমীকরণটা এইরকম। ঠিক আছে, কাইন্ড অফ বা লিখলো এইরকম। এটা হচ্ছে আমার ওই বৃত্তের সমীকরণ। তাহলে এই বৃত্তের সমীকরণটা কিভাবে বের করবে একটু বলো তো, বলো বলো একটু এই বৃত্তের সমীকরণটা। হুম, কিভাবে? বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু সরলরেখার সমীকরণ হ্যাঁ, ইকুয়াল টু 0। হ্যাঁ, ভেরি গুড। আমরা কি করব? এই তো বৃত্তের সমীকরণ নিব প্লাস কে ইন্টু এই সরল রেখার সমীকরণ, এটা সমান হবে 0। এটাই হচ্ছে আমার এই বৃত্তটার, এই ডট ডট বৃত্তটার সমীকরণ।
ঠিক সেম ভাবে এবার মনে করো কি আছে, এবার হচ্ছে তোমাকে দুইটা বৃত্ত দেয়া আছে। এটা মনে করো একটা বৃত্ত, এটা মনে করো একটা বৃত্ত, সেটা হচ্ছে তোমার S1 বৃত্ত। আরেকটা বৃত্ত তোমাকে দেয়া আছে এইরকম, আরেকটা বৃত্ত দেয়া আছে তোমাকে এইরকম। ঠিক আছে? তো এই বৃত্তটা মনে করো, এই বৃত্তটা হচ্ছে তোমার S2 বৃত্ত। এই বৃত্তটা S2 বৃত্ত। তো এই দুইটা বৃত্ত কি করেছে? এই দুইটা পয়েন্টে ছেদ করেছে, এই দুইটা পয়েন্টে ছেদ করেছে। তাহলে এই দুইটা বিন্দুগামী আমার অপর আরেকটা বৃত্তের সমীকরণ বের করতে হবে। তো আমরা ধরলাম সেই অপর সমীকরণটা হবে এইরকম। অপর সমীকরণটা হবে এইরকম। ঠিক আছে? এই যে অপর সমীকরণটা হবে এইরকম। আমার এই সমীকরণটা বের করতে হবে। এটাও ডট ডট লাইন দিয়ে তোমরা ইন্ডিকেট করে দাও, ডট ডট লাইন দিয়ে ইন্ডিকেট করে দাও। এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে? সহজ হলেও ইম্পর্টেন্ট টপিক। ওকে, তাহলে ডট ডট লাইনের সমীকরণটা কি হবে তোমরা একটু বলো তো দেখি। এটার সমীকরণ কি হবে? এটার সমীকরণ S1 plus K into S2 equals 0. S1 প্লাস কে ইন্টু S2 ইজ ইকাল টু 0। এটাও হতে পারে, অথবা এটাও কিন্তু হতে পারে যে S2 প্লাস কে ইন্টু S1 ইজ ইকাল টু 0। মানে তুমি যে কোনো একটা সমীকরণ নিবা প্লাস কে ইন্টু অপর রেখার সমীকরণ নিবা, তাহলেই কাজ হয়ে যাবে। এটা জাস্ট বৃত্ত সরলরেখার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এমন কিন্তু না। এখানে তোমার উপবৃত্তও হতে পারে, অধিবৃত্তও হতে পারে, পরাবৃত্তও হতে পারে। যে কোনো শেপের বা যে কোনো গ্রাফের কিছুই সেটা হতে পারে। আমরা জাস্ট এটা মনে রাখবো, যে কোনো একটা সমীকরণ প্লাস কে ইন্টু অপর রেখার সমীকরণ, এটা সমান 0। এই জিনিসটা মনে রাখলেই আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে লিখে নাও একটু। লেখো, যে কোনো একটি সমীকরণ, যে কোনো একটি সমীকরণ, যে কোনো একটি সমীকরণ প্লাস কে ইন্টু অপর রেখার সমীকরণ, বা হচ্ছে অপর সমীকরণ, বা হচ্ছে কে ইন্টু অপর ইকুয়েশন ইজ ইকাল টু 0। এটাই হচ্ছে কি, এই দুইটা ইকুয়েশনের ছেদবিন্দুগামী, দুইটা ইকুয়েশনের ছেদবিন্দুগামী অন্য একটা ইকুয়েশন, যেটা হচ্ছে এই দুইটার ছেদবিন্দু দিয়ে যাবে। খুবই সহজ একটা সূত্র, খুবই সহজ, খুবই সিম্পল আরেকটা সূত্র। তো এটার বুঝছো আরেকটা শর্টকাট মনে করো তোমার করা যায়, আরেকটা শর্টকাট তোমার করা যায়। মনে করো আমরা এখানেই শিখি, এখানেই শিখি। আচ্ছা লেখো, মনে করো কি, মনে করো হচ্ছে আমাদের এফ অফ এক্স কমা ওয়াই ইজিক্যাল টু 0। এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। কি হয়েছে? লেখো, এফ অফ এক্স কমা ওয়াই ইজিক্যাল টু 0। এটা কি? এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত। তারপর মনে করো জি অফ এক্স কমা ওয়াই ইজিক্যাল টু 0। এটা কি? এটা হচ্ছে একটা সরল রেখা। ঠিক আছে? এটা হচ্ছে একটা সরল রেখা। অথবা কি হতে পারে? এটা সরল রেখাও হতে পারে, এটা সরল রেখাও হতে পারে, অথবা বৃত্তও হতে পারে। সরল রেখা হতে পারে অথবা বৃত্তও হতে পারে। তাহলে এফ অফ এক্স কমা ওয়াই এটা হচ্ছে একটা বৃত্ত, জি অফ এক্স কমা ওয়াই আইদার একটা সরল রেখা অথবা একটা বৃত্ত। আমরা যেটা তো কমপ্লেক্সে যাব না, আমরা সরল রেখার বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ থাকছি। তাহলে জি অফ এক্স কমা ওয়াই এটা হচ্ছে একটা সরল রেখা হতে পারে অথবা একটা বৃত্ত হতে পারে। তো মনে করো এদের ছেদবিন্দু, লেখো। ভাইয়া, হ্যাঁ বল। গতকালকে যে কুইজটা দিয়েছিলেন না, হ্যাঁ তো ওইটা কেন হয় নাই? কারণ কি ওটার আর বের করা যায় না এজন্য? হ্যাঁ হ্যাঁ, দেখাবো, ওটা আর বের করা যায়। ওকে, তাহলে হচ্ছে এত সরল রেখা এবং বৃত্ত, মানে হচ্ছে বৃত্ত, এদের ছেদবিন্দু, দেখো, বৃত্তদ্বয়ের ছেদবিন্দু, বৃত্তদ্বয়ের ছেদবিন্দু, ছেদবিন্দু, এবং এই ছেদবিন্দুগুলো বা এই বৃত্তগুলো কোন একটা পার্টিকুলার বিন্দু দিয়ে যায়। ঠিক আছে? ছেদবিন্দু,
ছেদবিন্দু এবং আলফা কমা বিটা বিন্দু দ্বারা, মানে আমরা যে কাঙ্ক্ষিত বৃত্তটা চাচ্ছি ওই কাঙ্ক্ষিত বৃত্তটা মনে করো আলফা কমা বিটা বিন্দু দ্বারা, আলফা কমা বিটা বিন্দু দ্বারা, আলফা কমা বিটা বিন্দুগামী হলে আমরা যে কাঙ্ক্ষিত বৃত্তটা চাচ্ছি সেই বৃত্তের ইকুয়েশন হলে, কাঙ্ক্ষিত বৃত্তের ইকুয়েশন মনে আছে কি করতে হয়? সরলরেখায় শিখিয়েছিলাম। কাঙ্ক্ষিত বৃত্তের ইকুয়েশন এটা কি ছিল? এটা ছিল হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এই সমীকরণটা নিব এফ অফ এক্স কমা ওয়াই, তারপর ডিভাইডেড দিব, দিয়ে কি করব আলফা কমা বিটা দিয়ে সিদ্ধ করে দিব। এই সমীকরণটাকে আলফা কমা বিটা দিয়ে সিদ্ধ করে দিব। তারপর কি করব, আমরা হচ্ছে অন্য সমীকরণটা নিব, অন্য সমীকরণ জি অফ এক্স কমা ওয়াই, এটাকে আবার আলফা কমা বিটা দিয়ে সিদ্ধ করে দিব, জি অফ আলফা কমা বিটা। তাহলে কি হবে? তাহলেই হচ্ছে আমাদের এটা সেই কাঙ্ক্ষিত সমীকরণটা পেয়ে যাবে। এটা কি হলো? এটা হচ্ছে বৃত্ত আর সরলরেখা ছেদ করেছে, আর আমাদের যে কাঙ্ক্ষিত বৃত্তটা ওই বৃত্তটা আলফা কমা বিটা বিন্দু দিয়ে অতিক্রম করেছে, তখন সেই বৃত্তের সমীকরণটা হবে এইরকম, এফ অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড, এই সমীকরণটাতে আলফা কমা বিটা বসিয়ে দিব, ইজিক্যাল টু জি অফ এক্স কমা ওয়াই, এই সমীকরণটাতে আলফা কমা বিটা বসিয়ে দিব। ঠিক আছে? এই জিনিসটা তোমরা অ্যাডমিশনে ব্যবহার করতে পারবে, বাট একাডেমিকে ব্যবহার না করে। ঠিক আছে, মানে এই তো দেখো কি হচ্ছে, আমরা একটু এখানে দেখাই, এখানে দেখে আমরা সরলরেখার মধ্যেও দেখেছিলাম, আমরা সরলরেখার মধ্যেও এটা দেখেছিলাম। তাহলে এই তো আমরা ধরলাম এই যে এই বৃত্তের সমীকরণটা, এই বৃত্তের সমীকরণটা আমরা ধরলাম হচ্ছে কত, এই বৃত্তের সমীকরণটা আমরা ধরলাম এফ অফ এক্স কমা ওয়াই, এফ অফ এক্স কমা ওয়াই, আর এই সরলরেখার সমীকরণ ধরলাম জি অফ এক্স কমা ওয়াই। আর আমাদের এই কাঙ্ক্ষিত বৃত্তটা, এই বৃত্তটা একটা নির্দিষ্ট বিন্দুগামী, সে বিন্দুটা কি? সে বিন্দুটা দেয়া আছে আলফা কমা বিটা। তখন কি হবে? তখন আমাদের এই সমীকরণটা হবে এই তো এফ অফ এক্স কমা ওয়াই, তারপর হচ্ছে এখানে আলফা কমা বিটা বসিয়ে দেব, এখানে আলফা কমা বিটা বসিয়ে দিব, তারপর এখানে কি হবে? এটা হবে জি অফ এক্স কমা ওয়াই, এখানে আলফা কমা বিটা বসিয়ে দেব। এটা জাস্ট এই ক্ষেত্রে এমন না, এটা সরলরেখার ক্ষেত্রেও হতে পারে, বৃত্তের ক্ষেত্রেও হতে পারে, অন্য যে কোনো শেপের ক্ষেত্রেও হতে পারে। ঠিক আছে? এই ক্ষেত্রেও হতে পারে, এই ক্ষেত্রেও হতে পারে। ঠিক আছে? এই ক্ষেত্রেও হতে পারে, এই ক্ষেত্রেও হতে পারে। ঠিক আছে? তাহলে আমরা সমীকরণগুলো ধরি, যে কোনো একটাকে তুমি হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই ধরো, এটাকে ধরলাম এফ অফ এক্স কমা ওয়াই, আর এটাকে ধরলাম জি অফ এক্স কমা ওয়াই। তাহলে কি হবে? আর এই বৃত্তটা, আমাদের কাঙ্ক্ষিত বৃত্তটা একটা নির্দিষ্ট বিন্দুগামী, সেই বিন্দুটা আমি ধরলাম আলফা কমা বিটা, এই বিন্দুটা আমি ধরলাম আলফা কমা বিটা। তো এই যে এটা মনে করো আলফা কমা বিটা। তাহলে আমরা এই সূত্রটা দিয়ে কি করতে পারবো? আমরা হচ্ছে কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণটা বের করতে পারবো। বলো, থিওরিটা ক্লিয়ার? থিওরিটা ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা তাহলে এখন ম্যাথ শুরু করি। তো ম্যাথ শুরু করার আগে তোমাদের কালকে একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, সেই কোয়েশ্চেনটা একটু দেখি। ঠিক আছে? আমি আসলে বলছো কালকে যখন ফেসবুক চালাচ্ছিলাম তখন দেখি একটা ভিডিও আসলো সামনে, একটা বাচ্চা ক্লাস নিচ্ছে, তো খুব সুন্দর করে বোর্ডে একটা ইকুয়েশন লিখলো, যে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যে এটা আমিও দেখছি। আচ্ছা, প্লাস 4y, তারপর কি ছিল প্লাস 9 ইজিক্যাল টু 0, এই বৃত্তের কেন্দ্র কত? তো আমি হাসতে হাসতে বললাম যে এসব কি শেখাচ্ছে, এই তো ইজি ব্যাপার, -1 -2 হবে। ঠিক আছে? তো মানে
আগ্রহ বশে দেখলাম যে মানে এটাতে এতগুলো হাহা কেন পড়েছে, মানে বেশ অনেক দেখলাম রিয়াক্ট। তো তাহলে বুঝলাম যে আচ্ছা কোনো কিছু মানে ঝামেলা টামেলা আছে। ঠিক আছে, তো কি করলাম, একটু দেখলাম রিপোর্টটা। তখন একটু পর বললো যে এটা হয়। তো আমি ভাবলাম কি রে, ব্যাপার কি হলো না কেন। তখন কত সহজ, দেখো আমরা কি করতাম, আমরা চোখ বন্ধ করে আমরা চোখ বন্ধ করে বলতাম এই বৃত্তের কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র হবে হচ্ছে তোমার মাইনাস জি মাইনাস এফ। এই বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ। কত হবে এটা, এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করব, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করব, তাহলেই কেন্দ্র। কত সহজ সিম্পল একটা ব্যাপার। বাট এটা হবে না, এটা হবে না। কেন হবে না দেখো, আমরা একটু ব্যাসার্ধটা বের করি এই বৃত্তের, এই বৃত্তের ব্যাসার্ধটা বের করি। ব্যাসার্ধ কত হবে বলো তো, রুট ওভার, এই তো জি স্কোয়ার, রুট ওভার হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। কত আসে ব্যাসার্ধ দেখো তো, কত আসে বলো, ব্যাসার্ধটা কত আসে, এটা এটা 4 একে 5, এটা কত, রুট ওভার -4 না, রুট ওভার -4। তাহলে তো এই টাইপের কোনো বৃত্ত বাস্তবে এক্সিস্টই করে না, এই টাইপের বৃত্ত বাস্তবে কিন্তু এক্সিস্টই করে না। কারণ দেখো ব্যাসার্ধ হচ্ছে ঋণাত্মক, এটা কিন্তু অবাস্তব বৃত্ত, এটা হচ্ছে অবাস্তব বৃত্ত। এই টাইপের বৃত্ত বাস্তবে এক্সিস্ট করে না, ওই জন্য এটার আমরা কেন্দ্রও বের করতে পারবো না। ঠিক আছে, এটাই ছিল ট্রিক্স আর কি। ওই জন্য অতএব কেন্দ্র নির্ণয় সম্ভব না, অতএব কেন্দ্র নির্ণয় সম্ভব না, কারণ এই বৃত্ত তো বাস্তবে এক্সিস্টই করে না। তাহলে তুমি এটার কেন্দ্র বের করবে কিভাবে, তুমি গ্রাফ পেপারে কি এটার কেন্দ্র বের করতে পারবা, কেন্দ্র বের করতে না ভাইয়া, পারবো না। ঠিক আমি আছে, ডেসমাউন্ট ক্লাসে গিয়ে ইকুয়েশন টাইপ করে দেখি কোনো কিছু আসে না। বুঝছো, এটাই হচ্ছে ব্যাপারটা। তাহলে দেখো, তোমাদের বয়সী 25 ব্যাচের স্টুডেন্টের কাছ থেকে আমি একটা নতুন জিনিস শিখতে পারলাম। এটা যে কেউ মানে একটু ভালো করে চিন্তা না করলে যে কেউ ভুল করবে। আমাকে যদি প্রথমবার প্রশ্ন করতা, আমি নিজেও ভুল করতাম, মানে আমি আসলে চিন্তাও করতাম না যে এখানে এটা বাস্তব বৃত্ত নাকি অবাস্তব বৃত্ত। ঠিক আছে, ওই জন্য যেহেতু এটার আসলে ব্যাসার্ধ নির্ণয় করা সম্ভব না, ওই জন্য আমরা এটাকে বাস্তব বৃত্ত বলতে পারবো না। আর যে বৃত্ত বাস্তবে এক্সিস্টই করে না, তার কেন্দ্র তো আমরা গ্রাফ পেপারে বেরও করতে পারবো না। সেজন্য এটা আসলে আদতে সম্ভব না, এটা আদতে সম্ভব না। ঠিক আছে, তাহলে দেখেছো, ছোট মানুষের কাছ থেকেও কত কি শেখা যায়। তোমাদের বয়সী, তার কাছ থেকেও নতুন একটা বিষয় শিখলাম। তোমরা এখন সব পরীক্ষা এখন ওখানে ব্যাসার্ধ চেক চেক করিও না যে আচ্ছা এটা কি ব্যাসার্ধ বাস্তব বৃত্ত নাকি অবাস্তব বৃত্ত, এগুলো বোর্ড পরীক্ষায় আসবে না। ঠিক আছে, এগুলো এমনি তোমার টেকনিক্যাল কোয়েশ্চেন বা ধরো কোনো অলিম্পিয়াড টাইপের বা আইকিউ টাইপের প্রশ্নে চলে আসতে পারে। তোমরা এখন বোর্ড পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নের এখন ব্যাসার্ধ বের করে করে তারপর কেন্দ্র, এটা আবার করিও না, তাহলে তোমাদের টাইম ওয়েস্ট হবে। ঠিক আছে, চলো আমরা তাহলে ম্যাথ শুরু করি। ওকে, দেখো ম্যাথটা কি বলেছে, ম্যাথটা বলেছে তোমার একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু এবং এত বৃত্ত ও এত রেখার ছেদবিন্দু দিয়ে যায়। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু এবং এত বৃত্ত ও এত রেখার সমীকরণ দিয়ে যায়। এই টাইপের ম্যাথগুলো বলছে ইম্পর্টেন্ট, কারণ এগুলো বোর্ডে আসার মতো কোয়েশ্চেন। ঠিক আছে, এগুলো হচ্ছে একটু বোর্ডে আসার মতো কোয়েশ্চেন। তো আমাদের সময়ও এখান থেকেই প্রশ্ন এসেছিল, আমাদের সময় 22 সালে ঢাকা বোর্ড এখান থেকে প্রশ্ন এসেছিল। তো এই টাইপের ম্যাথগুলো ইম্পর্টেন্ট, আই থিঙ্ক এই প্রশ্নটা এসেছিল, এই টাইপের প্রশ্ন। চলো আমরা একটু পড়ি প্রশ্নে কি বলেছে। প্রশ্নে বলেছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু দিয়ে যায়, যা মূল বিন্দু দিয়ে যায় এবং এত বৃত্ত এবং এত বৃত্ত ও এই রেখার ছেদবিন্দু দিয়ে যায়। ঠিক আছে, এই রেখার ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে আমাদের এমন একটা বৃত্ত নির্ণয় করতে হবে
যে বৃত্তটা মূলবিন্দু দিয়ে যায় এবং এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে আমাদের চিত্রটা কেমন হবে? আমাদের চিত্রটা হবে এই যে এইরকম। এটা হচ্ছে আমাদের চিত্রটা, এটা হচ্ছে আমাদের চিত্র। আমি একটু ধার করে এখানে বসিয়ে দিই চিত্রটা। এটা হচ্ছে আমাদের চিত্র। আমাদের কি দেয়া আছে দেখো, আমাদের হচ্ছে এই বৃত্তের সমীকরণটা দেয়া আছে, এই বৃত্তের সমীকরণ দেয়া আছে, আর সরলরেখার সমীকরণ দেয়া আছে। এই যে এই বৃত্তের সমীকরণ কত? এই বৃত্তের সমীকরণ দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইজ ইকাল টু 0। এটা হচ্ছে এই বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে এই সরলরেখার সমীকরণ 2x প্লাস 3y প্লাস 1 ইজ ইকাল টু 0। আর কি আমাদের কাঙ্ক্ষিত যে বৃত্তটা, এই বৃত্তটা আবার মূল বিন্দু দিয়ে যায়, এই বৃত্তটা আবার মূল বিন্দু দিয়ে যায়। তো এই সমীকরণটা আমাকে এখন বের করতে, তো বলো তো কিভাবে করব? এখনই শিখে আসলাম কিভাবে করব, এটা বলো কিভাবে করব? ভাই ওইটা না একাডেমিকে অ্যাপ্লাই করা যাবে না? কোনটা কোনটা কোনটা? ওই যে একটা যে সূত্রটা, কোন সূত্রটা? এই যে যে নিচেরটা, এখন, নিচেরটা? হ্যাঁ হ্যাঁ, দেখাবো এটা। আগে হচ্ছে আমরা মেইন নিয়মে করি, মানে তোমরা একাডেমিক কিভাবে করবা সেটা আগে করি। ঠিক আছে, তাহলে কি করব দেখো, আমরা বৃত্তের সমীকরণ লিখব। বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4। এই তো বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু সরলরেখার সমীকরণ 2x প্লাস 3y প্লাস 1 ইজ ইকাল টু 0। এটাই আমার কোনটার সমীকরণ? এটাই হচ্ছে আমার এই বৃত্তটার ইকুয়েশন। তাহলে এটা এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণটা হচ্ছে এই যে এটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। এখন এই বৃত্তটা আবার 0,0, বা এই বৃত্তটা হচ্ছে মূল বিন্দুগামী। তাহলে এখন কি করব আমরা? এখন মূল বিন্দু দিয়ে এই বৃত্তটাকে সিদ্ধ করতে পারবো না? বলতো, মূল বিন্দু দিয়ে পারবো? জি ভাইয়া। তাহলে এখন মূল বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করে দিই। তাহলে কি হবে দেখো, এটা হবে 0, এটা হবে 0, এটা 0 0, এটা হচ্ছে -4 প্লাস কে ইন্টু এটা 0 প্লাস 0 প্লাস 1। এখান থেকে দেখো আমরা কে এর মানটা পেয়ে যাব। কত আসে দেখো, কে এর মানটা কত আসবে? কে এর মানটা আসবে 4। 4, কে এর মানটা আসবে 4। এখন এই 4টা এখানে বসিয়ে দিই। এই 4টা এখানে বসিয়ে দিলে আমরা কি পাবো? কাঙ্ক্ষিত বৃত্তের ইকুয়েশনটা পেয়ে যাব। তাহলে ইকুয়েশনটা কি হবে দেখো, ইকুয়েশনটা হবে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 প্লাস 4 ইন্টু 2x প্লাস 3y প্লাস 1 ইজ ইকাল টু 0। কত সহজ দেখো। তাহলে কি হবে এটা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 প্লাস 8x প্লাস 12y প্লাস 4 ইজ ইকাল টু 0। যেহেতু মূল বিন্দুতে যাবে তাহলে সি এর মান 0 হবে, এটা আমরা আগে থেকেই জানি। এখানে সেটাই হলো দেখো, এই 4 আর -4 কিন্তু কাটাকাটি হয়ে যাবে, -4 আর +4 কাটাকাটি হয়ে যাবে। সুন্দর করে সাজাও, তাহলে উত্তরটা পেয়ে যাবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো 8x আর -2x, এটা হয়ে যাবে প্লাস 6x, এটা হচ্ছে 12y মাইনাস 4y, এটা হয়ে যাবে হচ্ছে 8y, এটা সমান 0। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণটা। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। ঠিক আছে, বুঝতে পারলাম? কত সহজ দেখো, কত সহজ। আচ্ছা, আমাকে বলতে পারবা এখানে কে এর মান আসলে কত হতে পারবে না? কে এর মানটা আসলে কত হতে পারবে না বলতে পারবা? 0। 0 হতে পারবে না। কে এর মানটা কেন 0 হবে না বলো তো? কে এর মানটা কেন 0 হবে না?
তাহলে তো ওই বৃত্তের সমীকরণই পাওয়া যাবে। ওই বৃত্তের সমীকরণই পাবো, তাই না? দেখো, আমি যদি কে এর মানটা এখানে 0 বসাই, মানে সামহাও কে এর মান যদি 0 চলে আসে, কে এর মান 0 চলে আসলে কি হবে? এই টার্মটা হয়ে যাবে 0। তখন কি হবে? এটা সমান 0। তো এটা তো হচ্ছে এই বৃত্তটাই ছিল, এটা তো এই বৃত্তের সমীকরণটাই ছিল। তাহলে তো এটা ছেদবিন্দুগামী কোনো বৃত্তের সমীকরণ আমরা পাচ্ছি না। তাহলে এখানে লিখে রাখতে পারো, আমাদের এই সমীকরণগুলোতে কে এর মান অবশ্যই নট ইজ ইকাল টু 0 হবে। কে এর মান অবশ্যই নট ইজ ইকাল টু 0 হবে। ঠিক আছে? কারণ কে এর মান 0 হলে আমরা ঘুরে ফিরে ওই সমীকরণটাই পেয়ে যাব। তো এই ম্যাথটা তোমরা চাইলে অ্যাডমিশনে কি করতে পারো? ওই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারো। কোন শর্টকাট? এই তো এটা, এফ অফ এক্স কমা ওয়াই, তারপর এফ অফ আলফা কমা বিটা, তারপর হচ্ছে তোমার জি অফ এক্স কমা ওয়াই, জি অফ আলফা কমা বিটা। এখন যে কোনো একটাকে তুমি বৃত্তের সমীকরণ আর অন্যটাকে সরলরেখার সমীকরণ ধরে হচ্ছে মানগুলো বসাই দাও। এটা দেখো তোমার, এটা কত? -2x - 4y - 4, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2x - 4y - 4। আর সরলরেখার সমীকরণকে জি অফ এক্স কমা ওয়াই ধরলাম। কত দেয়া আছে দেখো তো? এটা দেয়া আছে তোমার 2x + 3y + 1, 2x + 3y + 1। এখানে আলফা কমা বিটার মান হবে 0, কারণ এরা 0, 0 বিন্দু দিয়ে যায়। তাহলে এই সমীকরণে এখন এক্স আর ওয়াই এর জায়গায় 0 বসাই দাও। তাহলে কি হবে? এটা 0, এটা 0, 0, 0 -4, 0, 0, 1। এখন আড়াআড়ি গুণ করে দেখো, একই সূত্র আসবে, মানে একই সমীকরণ আসবে। এটাই আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 8y ইজ ইকাল টু 0। বুঝতে পারলাম? দেখো তো, সেম আসবে, ঠিক আছে? দুটাই করতে পারো, তবে একাডেমিকে ওপরের নিয়মটাই প্রেফার করা যায় আর কি। আচ্ছা, আজানটা শেষ হোক। তাহলে এটা হচ্ছে প্রশ্ন, যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে 0,3 এবং যা এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দু দিয়ে যায়। এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দু দিয়ে অতিক্রম করে। ঠিক আছে? তাহলে বলো তো এই ম্যাথটা কিভাবে করা যায়? বলো। এবার তুমি কি এখন ওই আগের মতো করে, ধরো হচ্ছে তুমি শর্টকাটটা অ্যাপ্লাই করতে চাচ্ছ, তুমি কি তাহলে এখানে আলফা কমা বিটার মান 0,3 বসাতে পারবা? বলো তো, আলফা না কমা ভাই। বিটার মান এবার কিন্তু আমি 0,3 বসাতে পারবো না, কারণ এবার কিন্তু আলফা কমা বিটা এই বৃত্তের উপরে অবস্থান করছে না। এবার আলফা কমা বিটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। তো এটা হচ্ছে যে কোনো জায়গায় অবস্থান করতে পারে। তো আমরা এখানে কি করতে পারবো না, আমরা এখানে তোমার আগের মতো করে হচ্ছে ওই তোমার কে ইন্টু রেখার সমীকরণে 0,3 বসাতে পারবো। তাহলে কি করা যায় একটু বল, আমরা কি করতে পারি এখানে? কি করতে পারি? একটু চিন্তা করো, কি করতে পারি। এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট, আবারও বলছি, এই টপিকটি ইম্পর্টেন্ট, একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে বলো কি করা যায়, কি করতে পারি? প্রথম কথা, আমরা হচ্ছে এই দুইটা বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণটা বের করতে পারবো না আমরা? বলো তো, বৃত্তের সমীকরণটা বের করতে পারবো? বলো কি হবে? সেটা হবে এই বৃত্ত প্লাস কে ইন্টু এই রেখা। এটা তো আমরা জানি, এটা তো জানি, তাই না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4y, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, প্লাস কে ইন্টু সরলরেখার সমীকরণ, এটা হচ্ছে y-2। এই ম্যাথটা আসলে কয়েকভাবে করা যায়, আমরা আগে এইভাবে দেখি।
ঠিক আছে, এটা সমান 0, এটা সমান 0। ঠিক আছে, তো এখন কি করব বল, এখন কি কাজ করা যায়? এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্ত না বলো তো? এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তটা, বলো। এটা আমাদের কাঙ্ক্ষিত বৃত্ত না, যে বৃত্তের সমীকরণটা আমরা আসলে বের করতে চাচ্ছি? জি ভাইয়া। এই কাঙ্ক্ষিত বৃত্তের কিন্তু আমার কেন্দ্র দেয়া আছে, এই কাঙ্ক্ষিত বৃত্তের কেন্দ্র দেয়া আছে। আমরা কাঙ্ক্ষিত বৃত্তের ইকুয়েশনটা অলরেডি পেয়ে গেছি। হ্যাঁ, সেখানে কে আছে, সেখানে একটা তোমার কি আছে, একটা চলক আছে যার মান আমরা এখনো জানি না, কিন্তু আমরা সেই বৃত্তটা তো পেয়ে গেছি। আমরা তাহলে এটাকে, আমরা এই জিনিসটাকে এখন তাহলে ওই বৃত্তের সাধারণ সমীকরণের ফরম্যাটে নিয়ে যেতে পারি না? বলো তো। জি ভাইয়া। চলো আমরা সাধারণ ফরম্যাটে নিয়ে যাই আগে, তারপর দেখা যাক কি করা যায়। আমরা লিখি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y, এটা ভেঙে দাও, এটা হচ্ছে ky মাইনাস 2। তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি? এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে y এর সহগ কত বলো? y এর সহগ কত কত? -4 আর মাইনাস কে 4 কে, দুটাই কিন্তু, তাই না? আমরা তাহলে কি করব, এখান থেকে আমরা এখন y-টাকে কমন নিব। y-টাকে কমন নিলে আমরা পাবো কি দেখো, আমরা পাবো হচ্ছে দেখো -4 প্লাস কে ইন্টু ওয়াই। দেখেছো, এখানে কে গুণ করি, এটা 2k। আর দেখো এই -2k এটা ধ্রুবপদ না, -2k এটা ধ্রুবপদ, বলো এটা কি বলো তো? এটা হচ্ছে ধ্রুবপদ। তো আমাকে একটু বলো, আমাকে একটু বলো যে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র কত? -4 প্লাস কে বাই 2 আর -1 -2 কে বাই 2। এই ভালো মানে করে, ভালো করে, 0 0 এই আর ভাইয়া -4 + k/2। ভেরি গুড, -4 বাই। তাই না? ঠিক আছে, কোনো সমস্যা একটা নেই। 0 হবে না? হ্যাঁ, একটা 0 হবে, কারণ কি দেখো এখানে এক্স এর কিন্তু কি নেই, এক্স বিশিষ্ট কোনো টার্ম এখানে নেই। তার মানে কি, এখানে কেন্দ্রের ভুজের স্থানাঙ্কটা শূন্য হবে, যেহেতু এখানে এক্স নেই তার মানে এখানে শূন্য হবে। ওই জন্য কেন্দ্রের ভুজটা হবে শূন্য, কেন্দ্রের ভুজটা হবে শূন্য। আর অন্যটা কি হবে দেখো, এটাকে কি করব, এটাকে হচ্ছে আবার এই জিনিসটাকে আবার আমরা কি করব, -2 দিয়ে ভাগ করে দিব। তাহলে করে দাও, এই তো -4 প্লাস কে ডিভাইডেড 2, এটা হচ্ছে কেন্দ্র। আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এটা বের করলাম। আর দেখো আমাদের প্রশ্নে কিন্তু আবার এই বৃত্তের কেন্দ্রই দেয়া আছে, প্রশ্নে কিন্তু এই বৃত্তের কেন্দ্রই দেয়া আছে। এই বৃত্তের কেন্দ্র কত? 0,3। মিলছে দেখো তো, এই বৃত্তের কেন্দ্রের ভুজ হচ্ছে 0 আর হচ্ছে কোটি 3, ভুজ শূন্যই তো হবে কারণ এখানে এক্স বিশিষ্ট কোনো টার্ম নেই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে এই জিনিসটাই হচ্ছে তোমার 0,3, এই জিনিসটাই 0,3 বলতে পারি? বলো, বলা যায় কিনা? জি ভাইয়া। তাহলে এখন কি করব, এখন এই তো এই দুটাকে সমান ধরো, এই তো মাইনাস, ওপরে হচ্ছে -4 প্লাস কে বাই 2, এটা সমান হবে 3। এখান থেকে কে এর মানটা বের করে ফেলো, দেখো কে এর মান কত আসে, এখান থেকে কে এর মানটা বের করে ফেলো। তাহলে কে এর মান হবে হচ্ছে -6 + 4 -2, তাই না? কে এর মান -2 আসে মনে হয়, দেখ 3 × 2 = -6 + 4, হ্যাঁ -2 আসবে। এটা আসে না দেখো তো? হুম, জি ভাইয়া। এখন কি করব, এখন হচ্ছে এই কে এর মানটা এখানে বসিয়ে দিব, তাহলেই কাজ শেষ, তাহলেই কাজ শেষ। কত সহজ একটা ম্যাথ দেখো। এখন এই 1 নম্বর সমীকরণে কে এর মানটা বসিয়ে দাও। 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি ছিল, -4 -2, এটা ইন্টু ওয়াই -2 ইন্টু -2, এটা সমান 0। তাহলে আমরা বৃত্তের সমীকরণটা পাচ্ছি কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -6y প্লাস 4 = 0। শেষ। বুঝতে পারলাম কিভাবে করতে হয় এই টাইপের ম্যাথ। আমরা হচ্ছে প্রথমে এটাকে বৃত্তের কোন একটা ইকুয়েশনে দাঁড় করাবো, কোন একটা ইকুয়েশনে দাঁড় করিয়ে আমরা কি করব,
আমরা কোনোভাবে হচ্ছে বাকি যে ইনফরমেশনটা দেয়া আছে তার সাথে কোরিলেট করার ট্রাই করি, তাহলেই দেখবা এই ম্যাথটা হয়ে যাবে। এই ম্যাথটা অন্য একটা ভাবেও করা যায়, আমাকে বলতে পারবা কিভাবে করা যায় সেটা? হুম, বলো। এই ম্যাথটা তুমি অন্য আরেকটা ভাবে করতে পারবে, এই ম্যাথটা অন্য আরেকটা ভাবে করতে পারবে। বলো, চিন্তা করো, চিন্তা করো কিভাবে করা যায় এই ম্যাথটা অন্য আরেকটা ভাবে। কারো মাথায় আসে? বলো তো। না আসলে সমস্যা নেই, না আসলে বলে দিচ্ছি। এই ম্যাথ ভাই এটা কি বেশের সাহায্যে করা যাবে? না, ব্যাসের সাহায্য আসলে করা যাবে না। চিন্তা করো, চিন্তা করো, মানে সহজ, বুঝছো? আসলে দেখলেই বুঝতে পারবা। আমাকে একটু বৃত্তের সমীকরণটা বলো তো, কত আছে? বৃত্তের সমীকরণটা বলো, সরলরেখার সমীকরণটা একটু বলো। বৃত্তের সমীকরণ কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর তারপর হচ্ছে তোমার -4y ইজিক্যাল টু 0, -4y ইজিক্যাল টু 0। সরলরেখার সমীকরণ কত? y - 2 ইজিক্যাল টু 0, এটা না? হ্যাঁ, y - 2 ইজিক্যাল টু 0। এখন একটু চিন্তা করো তো, এখন আমি যদি এই দুইটা রেখার সমাধান করি, এই দুইটা ইকুয়েশন সমাধান করি, রেখা না সরি, আমি যদি এই ইকুয়েশন আর এই ইকুয়েশনটা সমাধান করি, তাহলে সেখান থেকে আমরা এই ছেদবিন্দুগুলো পেয়ে যাব না? এই ছেদবিন্দুগুলো চিন্তা করো তো, চিন্তা করো, একটু চিন্তা করো। আমি যদি হচ্ছে এই যে এই সরল রেখা আর এই বৃত্ত, আমরা যদি এই দুইটা ইকুয়েশন সমাধান করি, তাহলে আমরা কিন্তু এই ছেদবিন্দু পেয়ে যাব। সমাধান মানে কি? সমাধান মানে তাদের একটা কমন পয়েন্ট থাকবে, তারা একটা বিন্দুতে মিলিত হবে, সেই মিলিত বিন্দুগুলোই তো সমাধান। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে এই দুইটা ইকুয়েশন সলভ করে এই দুইটা পয়েন্ট কিন্তু বের করতে পারবো। আর দেখো, কিন্তু সলভ করা কঠিন কিছু না। এখানে দেখো সরলরেখার সমীকরণ দেয়া আছে কত? y = -2, এটা সরলরেখার সমীকরণ। তো এখান থেকে আমি y এর মানটা বের করতে পারবো। তো y এর মানটা হচ্ছে 2। এখন এই y এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে x এর মানটা পেয়ে যাবো। এটা হচ্ছে তোমার ধরো 2 নম্বর সমীকরণ দিলাম, এটা ধরো হচ্ছে 1 নম্বর সমীকরণ দিলাম, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এটা 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি, 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি কি? y এর মান হচ্ছে 2। এটাকে এখন 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও, 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও, তাহলে হবে এক্স স্কোয়ার, y এর মান হচ্ছে 2, 2 স্কোয়ার -4 ইন্টু 2, এটা সমান হচ্ছে 0। কত আসে দেখো, এক্স স্কোয়ার সমান কত আসবে? 4 দুগুণ 8, 8 এর থেকে 4 বাদ দাও, তাহলে 4 আসবে। অতএব এই এক্স এর মান হচ্ছে কত? এক্স এর মান হচ্ছে +-2। তাহলে একটা ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হবে? একটা ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে 2,2। এই তো y এর মান যেহেতু 2 এখানে, আরেকটা কি হবে? আরেকটা হবে -2,2। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই ছেদবিন্দুর একটা হবে তোমার 2,2, একটা হবে 2,2, আর একটা হবে -2,2। তাহলে দেখো, আমার হচ্ছে এই কাঙ্ক্ষিত বৃত্তের ওপর দুইটা পয়েন্ট আমরা পেয়ে গেছি, আর কাঙ্ক্ষিত বৃত্তের কেন্দ্র আমাকে দেয়া আছে। এই কাঙ্ক্ষিত বৃত্তের কেন্দ্র, এটা আমাকে দেয়া আছে 0,3, এটা আমাকে দেয়া আছে 0,3। তাহলে এখন বের করতে পারবা না? তোমাদের শিখিয়েছি তো এটা, জি ভাইয়া। এখন কিন্তু বের করতে পারবা। কিভাবে বের করবা? প্রথমে হচ্ছে কি করবা? প্রথমে হচ্ছে ওই বৃত্তের সাধারণ সমীকরণ ধরে নিবা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইজিক্যাল টু 0। এই তো এরকম আমরা হচ্ছে এই বৃত্তের সমীকরণটা ধরে নিলাম। এই বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইজিক্যাল টু 0। এখন কি করব? আমরা এখন এই দুইটা পয়েন্ট সিদ্ধ করে দিব, 2,2 দিয়ে সিদ্ধ করব, -2,2 দিয়ে সিদ্ধ করব। আর এখানে দেখো বৃত্তের সমীকরণ দেয়া আছে, এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এই জিএফ এর মানগুলো বের করতে পারবো। পারা যাবে না? দেখো তো, পারা যাবে? বলো। জি ভাইয়া। তাহলে এটা তোমরা কি করবা? এটা তোমরা এইচডব্লিউ করে নিবে। আমরা এইভাবে করব না,
কারণ হচ্ছে সব ক্ষেত্রে যে সরলরেখার সমীকরণটা এত সহজ দেয়া থাকবে বা বৃত্তের সমীকরণটা এত সহজ দেয়া থাকবে এমন তো না, কঠিনও দেয়া থাকতে পারে। ঠিক আছে, তো আমরা প্রথম অ্যাপ্রোচটাই ফলো করবো। এটা জাস্ট তোমাদের শেখালাম যেটা ভিন্নভাবেও করা যায়, এই ম্যাথটা ভিন্নভাবেও করা যায়। বুঝতে পারলাম? দেখো তো, আই থিঙ্ক এটা বুঝতে পেরেছো। তোমরা দেখো আমরা জিএফ এর মান এখান থেকেই জানি, তারপর জাস্ট এই বিন্দুগুলো বসিয়ে আমরা সি এর মানটা বের করব, তাহলেই কাজ শেষ। Okay, চল আমরা পরের ম্যাথে যাই। ভাইয়া, হ্যাঁ বল। আমরা যে ইকুয়েশনটা বের করছিলাম বৃত্তের, হুম ওইটাকে যদি 2,2 অথবা -2,2 দিয়ে সিদ্ধ করে দেই, হুম তাহলে কি অ্যান্সার হবে? এটা এটা কি করবা তুমি? এটা এখানে বসিয়ে দিবা। যে আমরা যে ফার্স্ট যে কে দিয়ে যেটা বের করছিলাম, হুম কে দিয়ে যেটা সেটা বের দিয়ে করবো? সিদ্ধ করে দিলে সেটা দিয়ে সিদ্ধ করাই দিলে হ্যাঁ তাও হবে, তাও হবে, ওটাও হবে। বাট আই থিঙ্ক তোমার যে কোনো একটা প্রসেস ফলো করো, আইদার হচ্ছে এটার ফুল প্রসেস ফলো করো অথবা এই প্রসেস ফলো করো, দুইটা প্রসেসের মধ্যে গোঁজামিল করো, মানে মিক্স না করাই ভালো। করলে যে ভুল হবে এমন কিছু না, বাট ওই তো মানে একটু ডিফারেন্ট হবে। আর একাডেমিকে ডিফারেন্ট কিছু না করাই ভালো, কারণ একটু আনকমন পড়ে গেলেই দেখবা টিচাররা নাম্বার কেটে দিবে। ঠিক আছে, ওকে, চল জি ভাইয়া। চল আমরা এই ম্যাথটা করে ফেলি। দেখো খুবই সহজ একটা ম্যাথ। বলেছে এই বৃত্ত, এই বৃত্ত, এই যে এই বৃত্তের একটা সমীকরণ দেয়া আছে। বলেছে এই বৃত্ত এবং এই রেখা x প্লাস ওয়াই ইজ ইকাল টু 6, এই রেখার ছেদবিন্দুগামী এবং এই বৃত্তের কেন্দ্রগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বুঝতে পারলাম? সহজ ম্যাথ না এটা? চিন্তা করো তো, সহজ ম্যাথ না? দেখে কঠিন মনে জি হলো, ভাইয়া। সহজ ম্যাথ। তাহলে এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দুগামী একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, তাই না? তাহলে কি এই বৃত্তটা আবার কি, এই বৃত্তটা আবার এই বৃত্তের কেন্দ্রগামী। মানে একটু চিত্রটা দেখাই, চিত্র একটু দেখে কঠিন মনে হলো, কঠিন না, চলো একটু দেখি। আমরা ধার করি কোথাও থেকে, এই যে এটাই ধার করি, এটাই ধার করি। ঠিক আছে, এই চিত্র একটু ঘিচিমিচি হবে, ঠিক আছে, আগে ড্র করিও না, কঠিন কিছু না, তোমরা নিজেরাও বুঝতে পারবে। বলেছে কি আমার হচ্ছে একটা বৃত্ত বের করতে হবে, যে বৃত্তটা আসলে এই যে এই বৃত্ত আর এই রেখার ছেদবিন্দুটা, এবং আমাদের এই লাল বৃত্তটা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তো এখন এই বৃত্ত তো আমরা আর জানি না এই বৃত্ত আবার কেমন। তো মনে করো এই বৃত্তটা হচ্ছে এরকম, এই বৃত্তটা এইরকম, ছোট করে আঁকাই তাহলে বুঝতে পারবা ভালো। এই বৃত্তটা হচ্ছে মনে করো এইরকম, তো এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, মানে হচ্ছে ব্যাপারটা এখন বুঝতে পারছো কি হচ্ছে এখানে? এই যে এই হচ্ছে বৃত্তটার কেন্দ্র এখানে, এই বৃত্তটার কেন্দ্র এখানে, এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। এখন আমাকে একটু বলো তো এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের 0,0। 0,0, তাই না? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0, তাহলে আমাদের এই বৃত্তটা কি হবে? 0,0 দিয়ে যাবে। এই লাল বৃত্তটাই আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত ইকুয়েশন। আর এই সাদা বৃত্তটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 9। পারবা না ম্যাথটা? পারবা না? একদম প্রথম ম্যাথ, জি ভাইয়া। একদম প্রথম ম্যাথ, খুবই সহজ। তাহলে এটা এই স্টার্ট, এটা এই স্টার্ট, শেষ। আবারও বলছি এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট, একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট। ওকে, চল আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথ কি আছে দেখি আমরা, এটা 6 এর A নম্বর। ওকে, দেখো কোয়েশ্চেনটা দেখো। এই টাইপের ম্যাথের বুঝছো তুমি এক এক জায়গায় এক এক ভাবে করানো হবে, বা এক এক বইয়ে এক এক ভাবে হয়তো তুমি প্রসেসটা দেখবা। বাট আমরা সব থেকে সিম্পলেস্ট যে পদ্ধতি, যেটা আমরা শিখবো সব জায়গাতে বা অ্যাপ্লাই করব, এই জিনিসটাই শিখব। ঠিক আছে, এটা আমি আসলে একাডেমিকে শিখিনি, এটা আমি অ্যাডমিশনে গিয়ে শিখেছিলাম। শেখার পর আমি মানে এত সহজ, এটা কত কঠিন করে করতাম। আমাকে বলতে পারবা যে এই ম্যাথটার জেনারেল প্রসেসটা কি হবে? চিন্তা করো তো,
বলেছে একটা বৃত্ত এই 3টা বিন্দু দ্বারা অতিক্রম করে, তাহলে বৃত্তের সমীকরণ, কেন্দ্রের স্থানাঙ্ক, ব্যাসার্ধ নির্ণয় করো। এটা জেনারেল প্রসেসটা কি হবে, কিভাবে এই ম্যাথটা করা যায় বলো, কিভাবে এই ম্যাথটা করা যায়? এই টাইপের ম্যাথ তো তোমাদের করিয়েছি, কোথায় করিয়েছি বলো? এই ম্যাথটা তোমাদের করিয়েছি আমি হচ্ছে 3.1 করিয়েছি, 3.1 করিয়েছি। দেখো এই বৃত্তটা 3টা বিন্দু দিয়ে যায়, তাহলে এই বিন্দুটা আমি ধরলাম -6,5, তারপর এই বিন্দুটা ধরলাম -3, -4, -3, -4, আর এই বিন্দুটা আমি ধরলাম কত, এই বিন্দুটা ধরলাম 2,1, 2,1, ঠিক আছে, 2,1, এই যে। তো এখন বলেছে এই বৃত্তের সমীকরণ, কেন্দ্রের স্থানাঙ্ক, ব্যাসার্ধ নির্ণয় করো। তুমি যদি এখন নর্মাল নিয়মে করতে চাও, তুমি নর্মাল নিয়মে করতে চাইলে কি করতে হবে, তোমার আগে হচ্ছে কেন্দ্র একটা ধরে নিতে হবে। তুমি ধরো কেন্দ্রের স্থানাঙ্ক ধরলা এক্স কমা ওয়াই বা আলফা কমা বিটা হোয়াট এভার, তারপর কি করতে হবে, এই তো কেন্দ্র থেকে এটা এই পর্যন্ত দূরত্ব হবে ব্যাসার্ধ, এই পর্যন্ত দূরত্ব হবে ব্যাসার্ধ। তখন তোমার কি করতে হবে, এই ব্যাসার্ধ সমান ধরে একটা ইকুয়েশন দাঁড় করাতে হবে, আর এই ব্যাসার্ধ অথবা এই ব্যাসার্ধ এই দুটো সমান ধরে আরেকটা ইকুয়েশন দাঁড় করাতে হবে। দুইটা ইকুয়েশন সলভ করলে তখন তুমি কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাবা, তারপর তুমি বৃত্তের সমীকরণটা বের করতে পারবা। এটা হচ্ছে একদম জেনারেল একটা প্রসেস, এই টপিকটার জেনারেল একটা প্রসেস, এইভাবে সলভ করা হয়। তোমাদের 3.1-এও খুব সম্ভবত এই টাইপের ম্যাথ আমি করিয়েছি, বাট আমরা এখন যেহেতু বৃত্তের সমীকরণটা জানি, বৃত্তের অনেক কিছু আমরা জানি, আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করব না, ঠিক আছে, আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করব না। আমাকে বলতে পারবা যে আমি কোন প্রসেসের কথা এখন বলতে যাচ্ছি বা কিভাবে এটা সলভ করতে যাচ্ছি, বলো। গেস করতে পারলে ভালো, না হলে সমস্যা নেই, আমি তো আছি, বা ট্রাই করো, ট্রাই করো কিভাবে এই ম্যাথটা করা যায়। পারবা? কেউ পারবা না? মেঘলা, তোকে তো এগুলো করিয়েছিলাম। ভাইয়া, হুম, এটা একটা সূত্র করাইছিল না সরলরেখায়? কোনটা? তো এক্স মাইনাস সামথিং, তারপর কি যেন ভুলে গেছি। না, একদম সিম্পল করে চিন্তা কর, একদম সিম্পল করে চিন্তা কর। আচ্ছা আমি একটু বলি, বলো তো, আমার হচ্ছে দুই চলক বিশিষ্ট কোনো সমীকরণ সমাধান করতে আমার কয়টা ইকুয়েশন লাগে বলো? দুইটা। দুইটা। তিন চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে কয়টা ইকুয়েশন লাগে? তিনটা। তাহলে তিনটা। এখানে দুইটা ইকুয়েশন লাগবে। এখানে দুইটা কিভাবে লাগবে, আমাদের বৃত্তের সমীকরণে আননোন চলক কয়টা, আননোন কয়টা, তিনটা না? আমার হচ্ছে জি একটা আননোন, এফ একটা আননোন, সি একটা আননোন, তিনটা আননোন। তাহলে মনে রাখবা, বৃত্তের সমীকরণ সমাধান করতে চাইলে, মানে হচ্ছে সমীকরণ সমাধান করে ওই জিএফসির মানগুলো বের করতে চাইলে তোমার অ্যাটলিস্ট তিনটা সমীকরণ জানা থাকতে হবে। তিনটা সমীকরণ জানা না থাকলে তুমি ওটা সলভ করতে পারবা না, জিএফসির মানটা সমীকরণ সমাধান করে বের করতে পারবা না, ঠিক আছে? তো আমরা এখন কি করব দেখো, আমরা হচ্ছে এই বৃত্তের সমীকরণটা ধরে নিব, আমরা ধরবো হচ্ছে এই বৃত্তের সমীকরণ, এই যে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জিএক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইজ ইকাল টু 0। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে জি হচ্ছে একটা আননোন, এফ হচ্ছে একটা আননোন, সি হচ্ছে একটা আননোন। আমার তাহলে এখানে তিনটা ইকুয়েশন লাগবে, এই তিনটা ইকুয়েশন সমাধান করে আমরা জিএফসি বের করতে পারবো। তো এখন কথা হচ্ছে, আমরা কিন্তু এখান থেকে তিনটা ইকুয়েশন বের করতেই পারবো, কারণ আমার তিনটা বিন্দু দেয়া আছে, এই তিনটা বিন্দু তো বৃত্তের উপরে অবস্থান করছে, তাহলে এই তিনটা বিন্দু দ্বারা বৃত্তকে সিদ্ধ করতে পারবো না, বলতো? তিনটা বিন্দু দ্বারা বৃত্তকে সিদ্ধ করা যাবে না? হুম, জি ভাইয়া। অবশ্যই সিদ্ধ করা যাবে। তাহলে সিদ্ধ করে দাও, এখন -6,5 বিন্দুগামী করে দাও, তাহলে কি হবে, এক্স এর জায়গায় হবে -6 এর উপর স্কোয়ার, আচ্ছা 6 স্কোয়ারই লিখলাম, ওয়াই এর জায়গায় হবে 5 স্কোয়ার, এখানে হবে দেখো 6 দুগুণ 12 এত জি, এখানে হবে হচ্ছে 5 দুগুণ 10 এত এফ প্লাস সি, হয়ে গেল।
হয়ে গেল। তোমরা এখন সুন্দর করে সাজাতে পারো, জিএফসি সমান সামথিং একটা সাজাতে পারো। তারপর কি করতে পারো, তারপর হচ্ছে তুমি এখানে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে এটাকে 2,1 বিন্দুগামী করতে পারো। 2,1 বিন্দুগামী করো, কত হবে? এটা হবে 4, এটা হবে 1, তারপর এটা 2 2 4, 4g, এটা কত হবে? এটা হবে তোমার 2f প্লাস সি ইজ ইকাল টু সি প্লাস সি। এটাকে হচ্ছে 1 নম্বর সমীকরণ দাও, 1 নম্বর সমীকরণ। এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ দাও, আর পরে বিন্দুটা বসিয়ে 3 নম্বর সমীকরণ দাও। এটা কত? -3 -4। এটা কত হবে? এটা হবে তোমার হচ্ছে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 4 স্কোয়ার মানে 16, -6g -8y, সরি -8f প্লাস সি, এটা সমান 0। এখন এই তিনটে ইকুয়েশন সলভ করলেই আমরা জিএফসির মানটা পেয়ে যাব। তো আমাকে একটু ক্যালকুলেটর দিয়ে বের করে বলতে পারবা এটা কত আসে? আমার ক্যালকুলেটর সম্ভবত ডেট এক্সপায়ার হয়ে গেছে। আচ্ছা ভাইয়া কল কেটে গেল। ঠিক আছে, চলো আমরা একটু দেখি তাহলে। আমার কাছে বুঝছো ইএক্স ক্যালকুলেটরটা আছে, আমার কাছে ইএস প্লাস বা যেটা এখন বেশি প্রচলিত এই জিনিসটা আমার কাছে নেই। তো আমি প্রথমে একটু জয়েন হয়ে নিই, একটু থাম, আমি হচ্ছে একটু এখানে জয়েন হই। আমি একটু মুখে মুখে বলি, তোমরা একটু করার ট্রাই করো, ঠিক আছে? দেখো তোমরা হচ্ছে প্রথমে হচ্ছে মেনুতে যাও। ভাইয়া হ্যাঁ, অ্যান্সার কি 8/3 -10/9 আর 161/9 আসে? বলতে পারছি না, আমার কাছে এখানে উত্তর নাই। ভাইয়া হ্যাঁ বলো। আমার তো 3 -1 আর -15 আসে। চলো আমরা একটু দেখি তাহলে, এক একজনের যেহেতু একরকম আসছে আমরা একটু করে দেখি কি আসে। তাহলে দেখো তোমাদের ক্যালকুলেটরে কোথাও ইকুয়েশন সলভ এরকম কিছু পাও কিনা দেখো। আমার হচ্ছে ইএক্স ক্যালকুলেটরে তোমার প্রথমে মেনুতে যেতে হয়, মেনুতে যাওয়ার পর এ টিপতে হয়, ঠিক আছে? এ নম্বর অপশনে দেখো আছে ইকুয়েশন অথবা ফাংশন, আমার এখানে যেতে হয়। তো আমার এ যাওয়ার পদ্ধতি হচ্ছে এই তো আলফা দিয়ে এই লগের এখানে ক্লিক করা, তাহলে তোমার এ চলে আসে। তাহলে দেখো এখানে দুইটা অপশন পাওয়া যায়, একটা সাইমাল ইকুয়েশন আর একটা পলিনোমিয়াল। তো যেহেতু আমরা এখানে তিনটা চলকের ইকুয়েশন বের করতে যাচ্ছি, এটাকে সাইমাল ইকুয়েশন বলা হয়, ঠিক আছে? মানে সমীকরণ জোট আর কি। এটা 1 নম্বরে দাও, তখন দেখবা আমার এখানে চাচ্ছে তুমি কয়টা আননোন চাও। তো এখানে আমি কি করব, 3 তে ক্লিক করব, কারণ আমার আননোন এখানে 3টা, ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু এক্স ওয়াই জেড আছে, এখানে কি আছে? এক্স ওয়াই জেড। তো আমরা এখন কি করব, আমরা এখন এক্স এর জায়গায় বসাবো জি এর মান, ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে এফ এর মান, মানে এফ এর সহগ আর কি। এক্স এর জায়গায় এই তো জি এর সহগ বসাবো, ওয়াই এর জায়গায় বসাবো এফ এর সহগ, আর জেড এর জায়গায় বসাবো সি এর সহগ, ঠিক আছে? ভালো করে এক্স এর জায়গায় বসাবো জি এর সহগ, ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে এফ এর সহগ, আর জেড এর জায়গায় বসাবো সি এর সহগ। তাহলে কি হবে, আমরা এক্স ওয়াই জেড যেগুলোর মান পাবো এটা কোরেসপন্ডিং এক্স ওয়াই জেড এর মান হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে এক্স এর সহগ কত হবে, তাহলে এক্স এর সহগ হবে -12, -12 বসাও। ওয়াই সহগ হবে হচ্ছে 10, আর জেড মানে সি, সি এর সহগ হচ্ছে 1। এখন দেখো এরপর চাচ্ছে ইকুয়াল সমান কত। ইকুয়াল মানে কি, আমার হচ্ছে এটা ডান পাশে নিয়ে যেতে হবে, এটা ডান পাশে নিয়ে যেতে হবে। তাহলে দেখো দুটোই হচ্ছে পজিটিভ আছে, আমি ডান পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে -6 স্কোয়ার -5 স্কোয়ার। তাহলে তোমাদের এত কষ্ট করে সমাধান এত করতে হবে না, জাস্ট লিখবা ইকুয়ালের জায়গায় লিখবা -6 স্কোয়ার -5 স্কোয়ার, অটোমেটিক মান চলে আসবে। দেখবা অটোমেটিক ওই ইকুয়ালের ডান পাশের মানটা চলে আসবে। ঠিক সেম ভাবে এখন এখানে এক্স এর জায়গায় বসাও 4, ওয়াই এর সহগের ওখানে বসাও 2, আর জেড এর সহগের ওখানে বসাও 1, আর ইকুয়ালের পর বসাও কত, -4 -1, হয়ে গেল। এবার ভাইয়া এখন হ্যাঁ বলো। মোর সাথে অ্যান্সার মিলছে আমার। আচ্ছা দেখি আমাদের অলমোস্ট হয়ে গেছে। তাহলে জি এর সহগ কত, -6, এটা এক্স এর জায়গায় বসাও। এফ এর সহগ হচ্ছে -8, এটা বসাও। সি এর সহগ হচ্ছে 1, এটা বসাও।
আর ডান পাশে কি হবে -9 -16। তাহলে আমার আসে x এর মান 3, y এর মান -1, z এর মান -15, এরকম আসে। জি ভাইয়া। তাহলে এটাই আসবে। তাহলে মেঘলা হয়তো কোনো কিছু একটু ভুল হয়েছে, একবার চেক করে দেয়। আমি চিহ্ন দিতে ভুল করছিলাম একটা। আচ্ছা, সমস্যা নেই। এখন আশা করছি বুঝতে পেরেছিস। তাহলে 1 2 3 সমাধান করে পাই কি, এই g এর মান কত, g এর মান হচ্ছে 3, g এর মান 3, f এর মান কত, f এর মান -1, আর c এর মান কত, c এর মান হচ্ছে -50, c এর মান -50। তো এটাই আমার কি, এটাই হচ্ছে আমার জিএফসি এর মান। এখন এই জিএফসি এর মানটা আমি হচ্ছে এই সমীকরণে বসিয়ে দিলাম। তাহলে এই সমীকরণে একটা নাম দিই। এই সমীকরণ হচ্ছে এই সমীকরণ, মনে করো এই সমীকরণ। এই সমীকরণে বসিয়ে দাও জিএফসি এর মান, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। কত সহজ একটা ম্যাথ। তাহলে এই ইকুয়েশন থেকে পাই, এই ইকুয়েশন থেকে পাচ্ছি, দেখো কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জি এর মান 3, তাহলে 3 দুগুণ 6, 6x হয়ে যাবে। এটা হয়ে যাবে প্লাস 6x, এফ এর মান -1, তাহলে হয়ে যাবে -2y, -2y, আর সি এর মান কত, -50, এটা সমান হবে 0। এটাই উত্তর। ঠিক আছে, বুঝতে পারলাম, বুঝতে পারলাম। দেখো তো ক্লিয়ার এটা, জি ভাইয়া। মিলেছে না উত্তর? এখন তুমি বৃত্তের সমীকরণ বের করতে পারলে, এগুলোর কেন্দ্র ব্যাসার্ধ বের করা তো আহামরি কঠিন কিছু না। তাহলে বলো এই বৃত্তের কেন্দ্র কত হবে, কেন্দ্র কত? -3,1 কেন্দ্র হচ্ছে -3,1, আর ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 15। কত আসে দেখ, 5 আসবে। 5 না, 16 আর 9 25, হ্যাঁ 5 একক, এটাই উত্তর। কিন্তু দুঃখের কথা হচ্ছে এই জিনিসটা তোমরা এখন একাডেমিকে ব্যবহার করতে পারবা কিনা, এটা নিয়ে একটু কনফিউশন আছে। কারণ একাডেমিক লেভেলে আসলে 3 চলকের সমাধান তো হাতে কলমে করা একটু কঠিন। 3 চলকের সমাধান হাতে কলমে করা একটু কঠিন। হাতে কলমে করতে চাইলে, তুমি হাতে কলমে সমাধান করতে চাইলে কি করতে হবে বলতে পারবা? হুম, হাতে কলমে সমাধান করতে চাইলে কি করতে হবে এখানে বলো? হাতে কলমে সমাধান করতে চাইলে মানে একাডেমিকে তো আর ক্যালকুলেটর ইউজ করে সমাধান করতে মানে করে না আর কি, সবাই হচ্ছে হাতে কলমে সমাধান করে, মানে অপনয়ন প্রতিস্থাপনের মাধ্যমে। বাট আমরা তো আসলে 3 চলকের সমীকরণটা সমাধান করা শিখিনি। শিখেছো কেউ বলো তো? আমরা কিন্তু ক্যালকুলেটর দিয়ে বেশিরভাগ সময় করি। তো এই ক্ষেত্রে যেটা করতে পারো দেখো, তুমি এখান থেকে 1 থেকে 2 বাদ দিতে পারো। কি করতে পারো দেখো, 1 থেকে 2 বাদ দিতে পারো। 1 থেকে 2 বাদ দিলে কি হবে, এই সি কাটাকাটি হয়ে যাবে, সি কিন্তু কাটাকাটি হয়ে যাবে। তারপর কি করতে পারো, 2 থেকে 3 বাদ দিতে পারো, তাহলে এখান থেকেও সি, এখান থেকেও সি কাটাকাটি হয়ে যাবে। তাহলে জি আর এফ বিশিষ্ট তুমি হচ্ছে রাশি পাবা। এই দুটো সমাধান করলে তুমি কি পাবা, জি আর এফ এর মান পাবা। এই জি আর এফ এর মান তারপর যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে সির মানটা পেয়ে যাবা। তো আমি আসলে ঠিক জানি না যে তোমাদের হচ্ছে এই জিনিসটা প্রেফার করবে কিনা। সব থেকে ভালো হয় কি জানো, তোমরা কি এখনো বৃত্ত করেছো কলেজে? না ভাইয়া। তাহলে সব থেকে ভালো হয় তোমরা যদি তোমাদের টিচারকে একটু জিজ্ঞেস করো যে স্যার এইভাবে কি এটা করা যাবে কিনা, মানে আমরা কি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবো কিনা। যদি ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারি তাহলে তো হয়েই গেল। আর যদি সলভ করতে না পারি তাহলে কি করব, ওই তো 1 আর 2 বিয়োগ করব, বিয়োগ করে নতুন একটা ইকুয়েশন পাবো, এটাকে 3 নম্বর ইকুয়েশন দিবা, 2 আর 3 বিয়োগ করবা, এই সি বিহীন নতুন একটা ইকুয়েশন পাবা, সেটা হচ্ছে তুমি 5 নম্বর দিলা। ওই দুইটা সমাধান করে তুমি জি আর এফ এর মান পাবা, সেটা হচ্ছে আবার 1 নম্বরে বসিয়ে সির মান পেয়ে যাবা। মানে তখন ব্যাপারটা একটু কমপ্লেক্স, একটু বড় হয়ে যাবে। ঠিক আছে? আর তোমাদের কাছে বেশি যদি কঠিন মনে হয় তখন এই তো পি এর মান ধরবা এক্স কমা ওয়াই, তারপর 3.1 এ যেটা শিখিয়েছিলাম ভাইয়া, সেভাবে বের করে ফেলবা। হ্যাঁ বল। এখানে একটা উদাহরণের অঙ্ক দেখলাম যে 2টা বিন্দু দিয়ে গেলে কি যেন খালি ফার্স্ট রুল, ওইটা দিয়ে করা যাবে। কোনটা কোনটা?
খলিফার সূত্র। খালিফা। ও হ্যাঁ হ্যাঁ, খলিফা, সরি। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা খলিফার সূত্র এখনো করাইনি তো মনে হয়। খলিফার সূত্রটা, ও আচ্ছা আই থিঙ্ক হ্যাঁ, এটা খলিফার সূত্র দিয়ে করতে পারবা। এটা খলিফার সূত্র দিয়ে করতে পারবা। খলিফার সূত্র তোমাদের এখনো শিখাইনি। আগে এই নিয়মটা করো, তারপর খলিফার সূত্র যেখানে যেখানে লাগবে আমি একটু দেখাবো, ঠিক আছে? খলিফা রুল দিয়ে করতে পারবে। তোমাদের খলিফা রুল এটা কই দেয়া আছে বইয়ে? এটা তুমি এখানে পাশে লিখে রাখছো। খলিফা রুল কি তোমার এই বইয়ে দেয়া আছে? খলিফার সূত্র এখানে মনে হয় দেয়া নেই। এটা আমি করেছিলাম ইয়ে বই, তোমার এস ও আহমেদ স্যারের বই থেকে করেছিলাম। খলিফা রুল এখানে দেয়া আছে কিনা? না, এই বইয়ে তো আছে। এই বই আছে? জি ভাইয়া। কোথায় আছে বলো তো একটু। আচ্ছা আমি দেখবো নি এটা, খলিফা রুলটা দেখবো নি। খলিফা রুল বিশাল বড় একটা রুল না? ওই এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু, তারপর আবার প্লাস কে ইন্টু আবার বড় একটা সমীকরণ। এটাই খলিফা রুল না? জি ভাইয়া। তো এই রুলটা করতে পারবা, কোনো সমস্যা নেই, বাট এটা করলে অনেক বড় হয়ে যায় ম্যাথটা। এটার অ্যাপ্লিকেশন দেখাবো তোমাদের, যখন আসবে তখন দেখাবো। বাট আমরা আপাতত এই নিয়মটা ফলো করি। বাট খলিফা রুল অ্যাপ্লাই করতে পারবো, অবশ্যই করতে পারবে, ঠিক আছে? খলিফা রুলটাও অ্যাপ্লাই করতে পারবে। চলো আমরা একটু সামনে আগাই, তারপর দেখি আস্তে আস্তে কি হয়। তাহলে এটা আই থিঙ্ক এই নিয়মে করলে বুঝছো ম্যাথটা খুব সহজ হয়। খলিফার নিয়মে করলে বড় হয় ম্যাথটা, এই নিয়মে করলে খুবই সহজ হয়। এই নিয়মে করলে অনেক সহজ হয়। বাট অ্যাডমিশন এটা করতে পারবা, অ্যাডমিশনে শিওর করতে পারবা, কোনো সমস্যা নেই। অ্যাডমিশনে করতে পারবা কোনো দ্বিধা ছাড়া। বাট একাডেমিকেরটা আমি আসলে তিনটা চরকের সমাধান দেখে শিওরলি বলতে পারছি না। ওকে, চলো আমরা তাহলে এই ম্যাথটা দেখি। এই ম্যাথটা দেখি। এই ম্যাথে কি বলেছে? এই ম্যাথে বলেছে এই রেখার ওপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এই দুইটা বিন্দু দিয়ে অতিক্রম করে, এই দুইটা বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে এই বৃত্তের সমীকরণ নির্ণয় করো। পারবা ম্যাথটা? বলো তো, ম্যাথটা পারবা? চিন্তা করো, ম্যাথটা নিয়ে একটু চিন্তা করো, এই ম্যাথটা পারা যাবে কিনা। আমাকে কেউ একটু বলো এই ম্যাথটা কিভাবে সমাধান করা যায়। আই থিঙ্ক এই টাইপের একটা ম্যাথ আমরা করেছিলাম আগে, মানে এইরকম ডিরেক্ট ম্যাথ ছিল না, বাট একটু হিন্ট এই টাইপের অ্যাপ্রোচে যেতে হয়, এরকম ম্যাথ ছিল। ব্যাসের কেন্দ্রবিন্দু হবে না? এত রেখার উপর কেন্দ্র বিশিষ্ট, না, ব্যাসের প্রান্তবিন্দু হবে না। ব্যাসের প্রান্তবিন্দু হবে না মানে এই দুইটা বিন্দু যে আসলে একটা ব্যাস দিয়েই যায় সেটা সে তুমি বলতে পারবা না তো। এটা যে হচ্ছে ব্যাসের প্রান্তবিন্দুই হবে এটা বলার তো কোনো উপায় নেই এখানে। তাহলে বলো কি করা যায়? তাহলে বলো কি করা যায়? চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করো এই ম্যাথটা কিভাবে তুমি করতে পারবা। কারো মাথায় কিছু আসে? না আসলে বলো, আমি তাহলে শুরু করি। কারো মাথায় আসে না? না তাহলে ভাইয়া। শুরু করি। চল, এটা আগের নিয়মে করলে হয়েছে। দেখো খুবই সহজ একটা ম্যাথ, ওই তো আগের মতোই। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্ত, এটা হচ্ছে কাঙ্ক্ষিত বৃত্ত। এই বৃত্তটা কি? এই বৃত্তটা 3, -2, 3, -2, 3, -2 আর -2, 0, -2, 0 এই বিন্দু দিয়ে অতিক্রম করে। এই বৃত্তের কেন্দ্র মনে করো এটা, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। তো বলেছে এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে আবার এই রেখার উপর অবস্থিত, এই বৃত্তের কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত। এখনো ধরতে পারোনি? সমস্যা নেই। তাহলে এই বৃত্তের কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত। তাহলে ধরলাম এটা হচ্ছে আমাদের ওই কেন্দ্রগামী রেখাটা, মানে ব্যাসের, মানে হ্যাঁ মানে ব্যাসের প্রান্তবিন্দু হবে না, বাট এই ব্যাস দিয়ে হচ্ছে এই সরলরেখাটা যাবে, এটা বলতে পারো। তাহলে এই সরলরেখাটার সমীকরণ কি? 2x - y = 3। অর্থাৎ
এই রেখার উপর কেন্দ্র বিশিষ্ট, তাহলে তো এই রেখার উপরই তো আমার কেন্দ্রটা হলো। এখন আমার কি করতে হবে? এখন আমার এটার সমীকরণটা বের করতে হবে। এটার সমীকরণটা এখন আমাদের বের করতে হবে। তাহলে প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই বৃত্তটার সমীকরণ ধরে নিব। আমরা এই বৃত্তটার সমীকরণ ধরে নিব। এই বৃত্তটার ইকুয়েশন কি হবে? এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইজ ইকাল টু সি। এটা হচ্ছে আমাদের এই বৃত্তের সমীকরণ। তাহলে আমাকে বলো তো এই বৃত্তের কেন্দ্র কত হবে? এই বৃত্তের কেন্দ্র কত হবে বলো? -g, -f। মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে আমি বলতে পারি না যে আমাদের এই বৃত্তের কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ? এখনো ধরতে পারোনি? এখনো ধরতে পারোনি? সমীকরণ সিদ্ধ করে দিব। সিদ্ধ করে দেব, তাই না? সিদ্ধ করে দিব। এটা হচ্ছে আমাদের কি, ওই কেন্দ্রগামী হচ্ছে সরলরেখার সমীকরণ। এই কেন্দ্রগামী সরলরেখার সমীকরণকে এই মাইনাস জি মাইনাস এফ দিয়ে সিদ্ধ করে দিব। তাহলে এখানে মাইনাস জি মাইনাস এফ বা জি এফ বিশিষ্ট একটা সমীকরণ পাবো। এখানে হচ্ছে একটা সমীকরণ পাবো, এখানে একটা সমীকরণ পাবো। তিনটা সমীকরণ সমাধান করলেই উত্তর। কত সহজ দেখো। আর তুমি যদি এটা খলিফার নিয়মে করতে চাও, জীবন ধ্বংস হয়ে যাবে, বুঝছো? বিশাল বড় সমীকরণ পাবা, ওটাকে হচ্ছে সাধারণ ইকুয়েশনে নিয়ে আসতে হবে, ওটার সাথে হচ্ছে এই কেন্দ্রগামী সমীকরণের তুলনা করতে হবে, তুলনা করে দেন হচ্ছে তুমি জিএফ এর মান পাবা। মানে তোমাদের দেখাবো নি, খলিফার নিয়মটা করিয়ে তোমাদের দেখাবো নি জীবন কতটুকু কঠিন হয়ে যায়। দেখো তাহলে কি হবে, আমরা যেটা পাবো সেটা হচ্ছে, দেখো আমরা প্রথমে কি করব, এই 3, এই বিন্দুগামী হচ্ছে বৃত্তটাকে সিদ্ধ করে দিই। 3, -2 সিদ্ধ করে দাও। এটা হবে 9, এটা হবে 4, এটা কত হবে 3×2=6 6g, এটা হবে তোমার -4f, এটা c, এটা সমান 0। এটাকে হচ্ছে 1 নম্বর সমীকরণ দিলাম। 1 নম্বর সমীকরণ দিলাম। তারপর হচ্ছে তোমার -2, 0 এটা দিয়ে সিদ্ধ করে দাও। -2, 0 দিয়ে সিদ্ধ করলে এটা হবে কত? এটা হবে 4, এটা হবে 0, এটা হবে হচ্ছে -4g, এটা হবে 0, আর প্লাস c সমান 0। তাহলে এটাকে হচ্ছে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। আর দেখো আমাদের এই যে এই সরল রেখাটা, আমাদের এই সরলরেখাটা কোন বিন্দুগামী? -g -f বিন্দুগামী। তাহলে -g -f দিয়ে এই জিনিসটাকে আবার সিদ্ধ করে দাও। তাহলে -g -f দিয়ে কি করব, এই রেখাকে সিদ্ধ করে দিব। তাহলে কি পাবো দেখো, আমরা পাবো হচ্ছে তোমার 2 × -g, তারপর মাইনাস, এখানে পাবো -f, এটা সমান 3। একটু সুন্দর করে লেখো, তাহলে কি হবে? এটা হবে -2g, এটা হবে +f, -3 = 0। এখন ক্যালকুলেটর দিয়ে দেখো কত আসে। তোমরাও করো, আমিও করি। তাহলে এখানে 6 -4 1, এটা হচ্ছে -13, এটা হবে হচ্ছে -4 0 1, এটা হবে -4, এটা হবে -2, f এর মান হচ্ছে 1, c এর মান 0, এটা সমান হবে 3। কত আসে দেখো, আমার হচ্ছে তিনটা সমাধান করে যেটা আসে, তিনটা সমাধান করে আমি যেটা পাই সেটা হচ্ছে g এর মান 3/2, তারপর f এর মান হচ্ছে 6, আর c এর মান হচ্ছে 2। এটা আসে। তোমাদের কি এটা আসে? জি ভাইয়া, এটাই আসে। তাহলে এটাই হবে। এখন কি করব, এই যে প্রথম যে সমীকরণটা আছে এটাতে আমরা বসিয়ে দেব। তাহলে এটাকে দিয়ে দাও, এটাকে দিয়ে দাও, এই সমীকরণ। তাহলে তো এই সমীকরণ থেকে আমরা কি পাই, x² প্লাস y² টোয়াইস gx, তাহলে হয়ে যাবে 3x, টোয়াইস fy হয়ে যাবে 12y, প্লাস c = 0। এর চেয়ে সহজ ওয়েতে এই ম্যাথ তুমি করতে পারবা? এর চেয়ে সহজ ওয়েতে এই ম্যাথ তুমি জীবনেও করতে পারবে না। হয়ে গেল, হয়ে গেল।
বাট কথা হচ্ছে তোমাদের বই খলিফার সূত্রটা কই আছে? তোমাদের নতুন বই কি তোমাদের কাছে আছে? নতুন বই? ভাইয়া ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সমস্যা নেই, দেখাবো। খলিফার সূত্রটা দেখাবো। চলো আমরা কি এই নিয়মটা করে ফেলি। এই নিয়মে ম্যাথগুলো সহজ, এই নিয়মগুলো করে ফেলি, তারপর খলিফার নিয়মটা দেখাচ্ছি। ওকে, চলো এর পরেরটা দেখি আমরা। পরের ম্যাথটা দেখি। এটা সি নম্বর। পারবে না? দেখো তো, সেম ম্যাথ না? সেম ম্যাথ, যে এত রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এত এবং এত বিন্দু দুইটা দিয়ে অতিক্রম করে, তাহলে এই বৃত্তর সমীকরণ নির্ণয় করো। পারা যাবে? বলো, পারা যাবে কি না? জি ভাইয়া। পারা যাবে। তাহলে এটা এইচডব্লিউ, এই জিনিসটা এইচডব্লিউ। ওকে। ভাইয়া হ্যাঁ, পরীক্ষায় কি 1 আর 2 সমাধান করে পাই লিখলে নাম্বার কাটবে? একাডেমিকে আই থিঙ্ক না করাই ভালো, অপনয়ন প্রতিস্থাপন করাটাই ভালো আই থিঙ্ক। ঠিক আছে, জি ভাই, আমাদের কলেজেও বলে দিচ্ছে এইভাবে করলে নাম্বার দিবে না। নাম্বার দেবে না। আচ্ছা, তাহলে তোমাদের আমি হচ্ছে আহ খলিফার নিয়মটা দেখাই দিবনি। খলিফার নিয়মে 2-1টা ম্যাথ বা 3টা ম্যাথ করে দিব, তোমরা তাহলে সবগুলো ওইভাবে করবে। ঠিক আছে, ওইভাবে করলে অনেক বড় হয়, বুঝছো? এইভাবে করলে দেখো কত সুন্দর, কত ছোট অমায়িক ম্যাথ। আর ওইভাবে করলে দেখবা যে এই ম্যাথের প্রতি তোমার কি বলবো, ঘৃণা তৈরি হবে, বিশাল বড় বড় সমীকরণ আসবে। চলো এই ম্যাথটা করি। এই তো বলেছে কি, এক্স অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এই দুইটা বিন্দু দিয়ে অতিক্রম করে, এই বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এই বৃত্তের সমীকরণ নির্ণয় করো। পারবা কি এই ম্যাথটা? বলো তো, এই ম্যাথটা কি পারবা? একটু চিন্তা কর, একটু চিন্তা কর। এক্স অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, আরেকবার পারবা? বলো কিভাবে করবা, কিভাবে করবা? ভাইয়া কেন্দ্রের হুম, কেন্দ্রে কেন্দ্রের হচ্ছে এর মান 0 হবে। কেন্দ্রে হচ্ছে কোটির মান 0, তাই না? এক্স অক্ষের উপর কেন্দ্র যেহেতু বলেছে, কেন্দ্রটা হচ্ছে এক্স অক্ষের উপর, এই জন্য কি করব, এক্স অক্ষের উপর কেন্দ্র মানে আমার কোটির মানটা হবে 0। কেন্দ্রের কোটির মানটা হবে 0। তাহলে আমি যদি বৃত্তের সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ধরি, এখানে কিন্তু তাহলে এই তো কি হবে, এফ এর মান 0 হয়ে যাবে না? তাহলে বলো তো, এফ এর মান কি জি হয়ে যাবে? ভাইয়া। এফ এর মান 0 হয়ে যাবে। তাহলে দেখো আমার কিন্তু এখানে দুইটা বিন্দু দিয়ে আমরা কি পাবো, এই দুইটা বিন্দু সমাধান করেই কিন্তু আমরা সমীকরণটা পেয়ে যাব। তাহলে এই ম্যাথটা তুমি কি করতে পারো, নর্মাল নিয়মেই করতে পারবা। অপনয়ন প্রতিস্থাপন, দুইটা চলক যেহেতু, দুইটা চলক সলভ করেই করতে পারবা। এখানে 3টা চলক আমরা পাবো না। কেন পাবো না দেখি চলো। আমাদের এই বৃত্তের সমীকরণ ধরলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইজ ইকাল টু 0। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হবে হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। তাহলে এখানে দেখো, আমরা এখন মনে করো এই বৃত্তের কি জানি না, আমরা তো ভুজ এখানে জানি না। এক্স অক্ষের উপর যেহেতু বলছে, আমরা আর কিছু জানি না, আমরা জানি কোটির মান হবে 0। তাহলে এখানে কি হবে দেখো, আমরা ভুজটাকে হচ্ছে মাইনাস জি রাখলাম, কোটিটা হয়ে যাবে 0। তাহলে এই বৃত্তের কেন্দ্র হবে মাইনাস জি কমা 0। তাহলে এফ এর মান এখন 0 বসাই দাও, এফ এর মান 0 বসাই দাও। তাহলে ইকুয়েশনটা আমরা পাবো কি, অতএব ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0। এই তো আমাদের একটা চলক কমে গেল। এখন কি করব, এখন আমি এই জিনিসটাকে হচ্ছে 3,5 দিয়ে সিদ্ধ করব, 6,4 দিয়ে সিদ্ধ করব। তোমরা বুঝছো, বাসে একটু অপনয়ন প্রতিস্থাপনের মাধ্যমে ট্রাই করিও। তোমরা করবা কি, শোনো, তোমরা হচ্ছে চোরাই বুদ্ধি অবলম্বন করবা। তোমরা আগে উত্তর বের করবা, তারপর অপনয়ন প্রতিস্থাপনে একটু 2-1টা লাইন দেখাই দিয়ে এক্স আর ওয়াই এর মানটা বের করে ফেলবা। ঠিক আছে, একটু চোরাই বুদ্ধি অবলম্বন করো।
তাহলে তাও এখন এইটা আমাদের এবার এক্সামে আসছিল এই কোয়েশ্চেন তিনটা দিয়ে তিনটা দিয়ে তিনটা দিয়ে ও হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখন তো পারবি তাই না? এখন আই থিঙ্ক পারবি, তোদের হচ্ছে খলিফার নিয়মটাও দেখাই দিবনি, তোরা পরীক্ষায় তাহলে খলিফার নিয়মটা করিস। ঠিক আছে, তো আজকে যেহেতু এই নিয়মটা শিখেছে আমরা আজকে এটাই ফলো করি। ওকে, 3,5 দেখো কি হবে, 3,5 বিন্দুগামী হলে এটা হবে 9 প্লাস 25, এটা হবে 3 দুগুণ 60 প্লাস সি ইজ ইকাল টু 0। এখানে দেখো এখানে কিন্তু তোমার দুইটা চলক পাবো আমরা, এখানে আমরা দুইটা চলক পাবো। তারপর 6,4 দিয়ে সিদ্ধ করে দাও, 6,4 এটা হবে কি দেখো, এটা 36 প্লাস 4 4 16, এটা 6 দুগুণ হচ্ছে 12g, 6 দুগুণ হচ্ছে 12g, কোটির মান তো 0, আর হচ্ছে এখানে কি হবে প্লাস সি সমান 0, প্লাস সি ইজ ইকাল টু 0। ঠিক আছে, এই জিনিসটা হবে। তাহলে এখন এই দুটো সমাধান করো, সমাধান করে আমাকে একটু বলো জি আর এফ এর মান কত, জি আর এফ এর মান কত একটু বলো। ও সরি, জি আর সি এর মান কত, এফ এর মান তো শূন্য। কত আসে দেখো, এটা হচ্ছে দুইটা দিয়ে সমাধান করবা, ঠিক আছে, দুইটা দিয়ে সমাধান করি। 3,16 3,16, ওকে, যেটা আসে 3,16, তাহলে এটা বসিয়ে দাও, এই যে এই সমীকরণটাতে বসিয়ে দাও, এই সমীকরণে বসিয়ে দিলে উত্তর পেয়ে যাব। তাহলে এখন এই সমীকরণ থেকে -3, আসে। হাই রে, দুইজনের দুইটা আসলো কেন? আচ্ছা আমি একটু ট্রাই করি তো, সাইমাল ইকুয়েশন দুইটা, তাহলে এখানে জি হচ্ছে 6, সি হচ্ছে 1, এটা হবে হচ্ছে -34, এটা হবে হচ্ছে 12, এটা 1, এটা হবে কত -52, -3 -16 আসে, তাহলে -3 -16, ঠিক আছে, বসিয়ে দাও, বসিয়ে দিলে কাজ শেষ। তাহলে এই তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টোয়াইস জি এক্স মানে 6x টোয়াইস এফ ওয়াই, ওটা তো 0, আর হচ্ছে সি এর মান 16, -16 সমান 0, এটা সেটা কত, এই ম্যাথটা তোমরা এইভাবে করবা, যখন দেখবা দুইটা চলক আছে তখন চোখ বন্ধ করে এই নিয়ম ফলো করবা, তখন ওই খলিফা টলিফা করতে হবে না, বুঝছো? খলিফার নিয়ম দেখলে বুঝতে পারবা এটা আসলে বিশাল বড় সূত্র, অনেক বড় সূত্র, ওই সূত্রে মান বসিয়ে বসিয়ে কাইন্ড অফ হচ্ছে এই তো এই টাইপের ম্যাথ করতে হবে, বুঝছো? এই যে এই ম্যাথে আমরা কি করেছিলাম দেখো তো, এই যে এই ম্যাথটাতে আমরা হচ্ছে সাধারণ সমীকরণে নিয়ে এসে তারপর সত্যের সাথে কম্পেয়ার করেছিলাম। খলিফার সূত্র তো ওইরকমই করতে হবে, তোমার হচ্ছে বৃত্তটাকে আগে সাধারণ একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে, তারপর তোমার যে কাঙ্ক্ষিত ইয়েটা দেয়া আছে, কাঙ্ক্ষিত কোন একটা শর্ত দেয়া আছে, ওই শর্তের সাথে কম্পেয়ার করে দেন তোমার উত্তর বের করতে হবে, ঠিক আছে? চলো কলেজের সলিউশনে এরকমই করা ছিল। এটা হ্যাঁ মানে ওই অপনয়ন প্রতিস্থাপন ওগুলা করেই বের করছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, বলো, তোমরা এখন পড়ো ইন্টার লেভেল, মানে তোমরা এখন বলতে পারো হায়ার স্টাডিজের ঠিক আগের মুহূর্তে আছো। এখন এই অবস্থায় যদি তোমাদের এই ক্যালকুলেটর ইউজ দেন এই ব্যাপারগুলো থেকে দূরে রাখা হয়, তাহলে এটা আসলে কি আমি ঠিক বুঝি না, মানে এটা কি অপনয়ন প্রতিস্থাপন তুমি ইন্টারে করে কি করবা? এটা তো ক্লাস 9 10 এর পড়া, তুমি ভাইয়া আমি স্যারকে বলছিলাম, স্যার আমাকে বকা দিছিল। স্যার বকা দিয়েছে কারণ স্যারের কাছেও যেটার উত্তর নেই, স্যার এখন কি উত্তর দেবে? স্যার বলবে যে যেহেতু বোর্ড পরীক্ষা, মানে আমাদের সবার মাথার মধ্যে একটা আহ, ধারণা তৈরি হয়ে গেছে যে বোর্ড পরীক্ষা মানে একটু নিয়মের এদিক ওদিক হলে নাম্বার কাটবে, মানে হচ্ছে বেশি হাই লেভেলের ব্যাপারগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না, কারণ টিচাররা জানে না, টিচাররা হচ্ছে ওই দূর দূরান্তের গ্রামে পড়ায়, তাদের কাছে আমাদের সবার খাতা যাবে, তারা হচ্ছে মানে যখনই দেখবে তাদের নিয়মের বাইরে কিছু তার নাম্বার কেটে দিবে, মানে আমাদের মাথার মধ্যে এই ধারণাটা একদম সেট হয়ে গেছে, এই জন্য বুঝছো আমরা এই ব্যাপারগুলো অ্যাপ্লাই করতে ভয় পাই, কত কি বলে যে কালার পেন ইউজ করবা না, এই করবা না সেই করবা না, এত কথা, মানে কি আর বলবো, একটা বোর্ড পরীক্ষা এটা হওয়া উচিত কি
একদম সর্বোচ্চ স্ট্যান্ডার্ডের হওয়া উচিত, সেখানে এত তো রেস্ট্রিকশন থাকার কথা না। তুমি যেই জিনিসটা ক্যালকুলেটর তোমাকে দিয়েছে, তোমাকে হচ্ছে এই ক্যালকুলেটরটা বোর্ড থেকে অ্যাপ্রুভ করেছে, তাহলে তুমি কেন ক্যালকুলেটর ইউজটা করতে পারবা? কেন তোমার অপনয়ন প্রতিস্থাপনটা ইন্টার লেভেলে এসেও অ্যাপ্লাই করতে হবে? এটার তো কোনো মানে কি বলবো, যে অ্যাপ্রোপ্রিয়েট তো কোনো ব্যবহার নাই, তাই না? তুমি তো অনার্স লেভেলে গিয়েও যদি তোমার এই কাজটা করতে হয়, অনার্সে গিয়ে তো করতে হবে না, কেন করবা বলো? ইভেন বাইরের দেশগুলোতে তোমার সূত্রগুলো দেয়া থাকে, তোমার হচ্ছে কোয়েশ্চেনের শেষ পেজে সূত্র দেয়া থাকে, তুমি সূত্র দেখে প্রবলেম সলভ করবা। তোমার তো সূত্র মুখস্থ রাখার দরকার নেই, তোমার হচ্ছে দেখবে তোমার প্রবলেম সলভিং স্কিল কতটুকু সেটা দেখবে। সূত্র মুখস্থ রাখা তো কোনো স্কিলের মধ্যে পড়ে না, মুখস্থ রাখার স্কিলের চেয়ে। বাট কি করার, যে দেশে পড়ি সেই দেশের নিয়ম কানুন তো মানতে হবে, তাই না? চল আমরা সলভ করি এই ম্যাথটা। কি বলেছে দেখো, আবারও বলছি দেখো, যখন হচ্ছে এরকম তিনটা চলক থাকবে না, তখন আমরা খলিফার নিয়মগুলো অ্যাপ্লাই করব। তোমাদের নেক্সট ক্লাসে আমি খলিফার নিয়মটা দেখাবো নি। আর যখন আমাদের দুইটা চলক থাকবে, তখন আমরা এই টাইপের ব্যাপারগুলো অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই টাইপের ব্যাপার অ্যাপ্লাই করলে কোনো সমস্যা নেই। জাস্ট তোমরা ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট সলভ না করে একটু ইকুয়েশন ব্যবহার করিও, মানে অপনয়ন প্রতিস্থাপনগুলো ব্যবহার করি। ওকে, দেখো এই কোয়েশ্চেনটা আমরা দেখি। এই কোয়েশ্চেনে বলেছে y অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট, y অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত মূল বিন্দু এবং এই বিন্দু দিয়ে অতিক্রম করে, এই বৃত্তটার সমীকরণ নির্ণয় করে। ম্যাথটা পারবা না এটা? বলো তো, পারবা না? পারবো ভাইয়া। তাহলে এটা স্টার্ট দিই। ইকুয়েশন সলভে হচ্ছে আমি কোনো সংখ্যা দেখিনি দেখেছে ভয় করব এমন কিন্তু কিছু না। আমরা কি করব, আমরা যেই প্রসেসটা শিখেছি ওই জিনিসটাই অ্যাপ্লাই করব। উত্তর আমার এখন কোনো সংখ্যা দিয়ে আসুক নাকি কোনো চলক দিয়ে আসুক, তাতে তো ভয় পাওয়ার কিছু নেই, বুঝছো? এই ব্যাপারগুলো থেকে একটু এখন বের হয়ে আসবা, কারণ তোমরা এখন ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছো, মানে অনেক দূর ক্লাস করেছো। তো এখন এই ভয়গুলো, স্পেশালি চলক টাইপের প্রশ্নগুলো দেখে ভয় পাওয়াটা একটু বাদ দিবা এখন থেকে। দেখো এই কোয়েশ্চেনটাও খুবই সহজ, এই কোয়েশ্চেনটাও খুবই সহজ। চলো আমরা একটু দেখি এই ম্যাথটা কিভাবে সলভ করা যায়। বলেছে 3,0 7,0 বিন্দুগামী এবং y অক্ষকে স্পর্শ করে এরূপ একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, 3,0 বিন্দুগামী, 7,0 বিন্দুগামী এবং y অক্ষকে স্পর্শ করবে, এবং y অক্ষকে স্পর্শ করবে এমন একটা বৃত্তের সমীকরণ আমাকে বের করতে হবে। তো বলো কিভাবে করবা ম্যাথটা, কিভাবে x করবা? স্কয়ার ইকুয়ালস c হবে, তাহলে একটা কমে যাবে। একটা কমে যাবে, ভেরি গুড। যেহেতু y অক্ষকে স্পর্শ করে, আমার কি হবে বলো তো, f স্কয়ার সমান হবে c। তাহলে c হচ্ছে আমার একটা চলক কমে গেল, একটা চলক কমে যাওয়া মানে আমার ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে, ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। তো এই বৃত্তের ইকুয়েশনটা আমরা কি পাবো, বৃত্তের ইকুয়েশনটা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই, আর সি এর মানটা হবে এফ স্কোয়ার। ঠিক আছে, তোমরা লিখবা পরীক্ষা খাতায় লিখবা যে বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইজ ইকাল টু 0, y অক্ষকে স্পর্শ করলে f স্কয়ার সমান c। ঠিক আছে, ওটা লিখবা। তারপর লিখবা হচ্ছে y অক্ষকে স্পর্শ করলে f স্কয়ার সমান c, তারপর c এর জায়গায় f স্কয়ারটা বসিয়ে দিই। ঠিক আছে, এই তো আমাদের একটা চলক কমে গেল। এখন আমি কি করব, এখন আমি যে কাজটা করব সিদ্ধ করে দিব, এখন আমি সিদ্ধ করে দিব। 3,0 দিয়ে সিদ্ধ করে দাও, তাহলে কি পাবো দেখো, এখানে পাবো 9, এটা 0, এটা হবে কি 3 2 6g, এটা হবে তোমার 0, আর এটা হবে f স্কয়ার, এটা সমান 0। আরেকটা কি পাবো 7,0, 7,0 সলভ করো, এটা করলে কি হবে দেখো, এটা হবে হচ্ছে 7 7 49, এটা হবে 0, এটা হবে 7 2 14g, এটা তো 0 হয়ে যাবে, আর এটা হবে প্লাস f স্কয়ার, এটা সমান 0। এখন বলো এটা কিভাবে করবা, মানগুলো কিভাবে বের করবা? বিয়োগ করব। তুমি করো না এটা। কি করবা, কি করবা?
ভাইয়া 1 থেকে 2 বিয়োগ করলে তো এফ কাটে যাবে না? কাটা যাবে, তাই না? আমরা কি করব, 1 থেকে 2 বিয়োগ করে দিব। তাহলে দাও, 1 থেকে 2 বিয়োগ করে দাও, 1 থেকে 2 বাদ দিয়ে দাও। তাহলে 1 থেকে 2ও বাদ দিতে পারো, 2 থেকে 1ও বাদ দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা একটা কাজ করি, এখানেই করে ফেলি, এখানে 1 2 না দিয়ে এখানেই করে ফেলি, এখানেই করে ফেলি। তাহলে বিয়োগ দাও, এই যে এটা বিয়োগ যাবে, সোজা হয়। আচ্ছা, এটা বাদ যাবে, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস। তাহলে কি হবে দেখো, 9 থেকে 49 বাদ গেলে কত হবে? এটা হবে -40। এটা 0, 6টা জি থেকে 14টা জি বাদ গেলে কয়টা হবে? -8g, তাই না? এটা সমান কত? এটা সমান 0। এরকম ভুল করলাম কিছু, দেখো তো। ঠিকই আছে। ওকে, তাহলে ঠিক থাকলে ভালো। ঠিক থাকলে কি হবে দেখো, জি এর মান কত আসবে আমার? তাহলে জি এর মান আসবে 8g সমান হবে 40, তাহলে হচ্ছে -5 আসবে। জি এর মান আসবে -5। এবার কি করব? এবার হচ্ছে, আচ্ছা এটাকে ইকুয়েশন নাম্বার দাও, এটা 1 দিলাম, এটা 2 দিলাম। এখন যে কোনো একটা ইকুয়েশনে জি এর মানটা বসিয়ে এফ স্কোয়ারের মানটা বের করো। কোনটাতে বসাবা? একেই বসালাম মনে করো। তাহলে 1 নম্বর থেকে আমি পাচ্ছি 9 প্লাস 6 ইন্টু -5 প্লাস এফ স্কোয়ার ইজ ইকাল টু 0। তাহলে দেখো তো এফ স্কোয়ারের মান কত আসে? এফ স্কোয়ারের মান 5 6 30, 30-এর থেকে 9 বাদ দাও 21, 21 আসে, তাই না? 21। তাহলে বলো তো এফ এর মান কত আসবে? এফ এর মান, এফ এর মান বলো। প্লাস মাইনাস প্লাস মাইনাস √21। অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে, কারণ দেখো আমার কিন্তু এখানে এফ এর মান ইন্ডিভিজুয়ালি বসাতে হচ্ছে, ওই জন্য এফ এর মানটা আলাদা করে বের করতে হলো। আর এখানে এফ স্কোয়ারের মানটা এখন বসিয়ে দাও, তাহলেই তো। এই সমীকরণে বসাও, এই সমীকরণ, এই ইমোজিওয়ালা সমীকরণ, এই সমীকরণে বসালে উত্তর পেয়ে যাবো। তাহলে এখান থেকে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জি এর মান পেয়েছি -5, তাহলে হচ্ছে -10x টোয়াইস এফ ওয়াই। তাহলে কি হবে দেখো, এই তো প্লাস টোয়াইস এফ, তাহলে প্লাস মাইনাস না, ওই জন্য প্লাস মাইনাস 2√21 এত ওয়াই প্লাস সি। সি মানে কি? সি মানে হচ্ছে এফ স্কোয়ার, তাহলে এফ স্কোয়ারের মান 21 প্লাস 21 সমান 0। এটাই আমাদের উত্তর। ভাইয়া হ্যাঁ বলো। সমীকরণ 2টা আসবে কেন? সমীকরণ 2টা আসবে কেন? এখন ওয়াই অক্ষ কি স্পর্শ ওয়াই করে? অক্ষকে স্পর্শ করে, মানে উপরেও হইতে পারে নিচেও হইতে পারে, তাই। কিন্তু বিন্দু 2টা তো উপরে দেওয়া আছে। চলো আমরা একটু দেখি, আমরা একটা কাজ করি, আমরা একটু গ্রাফে দেখি। না, প্রশ্নটা ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে, বললো যে আমার এই জিনিসটা তো প্রথম চতুর্ভাগে, তাহলে 2টা সমীকরণ আমরা কেন পেলাম, তাই না? 3,0 আর 7,0 তো প্রথম চতুর্ভাগে। আমরা একটু গ্রাফে দেখি, আমাকে একটু তোমরা সমীকরণগুলো বলো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর প্লাস কত ছিল বলো তো, কত আসলো উত্তরগুলো? -10x প্লাস মাইনাস 2√21, তাহলে হচ্ছে -10x প্লাস 2√21 y, তারপর কত বলো তো, তারপর প্লাস প্লাস 21, এটা সমান 0। ঠিক আছে, এটা একটা পেলাম। তারপর আরেকটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে তোমার মাইনাস, এই তো লিখছি এখানে এক্স দিয়ে, ওকে। তারপর দেখো -10x, তারপর -2√21 এত y প্লাস 21 ইজ ইকাল টু 0। তাহলে কত কত বিন্দু বলেছে বলো তো, কত কত বলো। ভাইয়া এক্স দিবেন না 10-এর আগে। ও, আবার দিই, দেখছো? আবার দিই। হ্যাঁ, এবার দেখো কত কত বিন্দু বলেছে, কত কত বিন্দু 3,0 আর 7,0। পেয়েছি। 3,0
আর হচ্ছে 7,0 পেলাম। জি ভাইয়া। তাহলে বলেছে কিন্তু y অক্ষকে স্পর্শ করে। এখন ওই 3,0 7,0 মানে কি, এই দুইটা বিন্দু তাকে ছেদ করেছিল। তো সে আসলে কোন বিন্দুতে ছেদ করে, মানে কোন দিক থেকে ছেদ করে সেটা কিন্তু বলা ছিল না। সেটা কিন্তু বলা ছিল না। এবার বুঝতে পারলাম যে কেন এরকম হলো। ছবিটা অ্যাড করি, জি ভাইয়া। এটা তাহলে অ্যাড করে দিই। ঠিক আছে। ইভেন আমরা যে গ্রাফগুলো শিখি না, বাইরের দেশগুলোতে কিন্তু গ্রাফিক্যাল ক্যালকুলেটর অ্যালাউড থাকে। ওই ক্যালকুলেটর দিয়ে তুমি গ্রাফ করতে পারো। আমরা একটা ফ্রেন্ড ও হচ্ছে এখন মানে ইউএসএ পড়ে, ও যখন প্রথম প্রথম ওখানে যাই, তো ওদের হচ্ছে সেট ফাংশন ছিল। তো আমি হচ্ছে ওদের মানে ওকে ম্যাথগুলো করাচ্ছিলাম যখন, তখন একটু কঠিন টাইপের তোমার গ্রাফ, মানে গ্রাফগুলো আমরা সহজে হাতে কলমে ওটা করতে পারবো, একটু কঠিন হবে। তা আমি বললাম যে আচ্ছা তুই এই গ্রাফগুলো কিভাবে করবি, এগুলো তো হাতে কলমে করা খুবই কঠিন। তখন বললো আমাদের মানে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে তোমার গ্রাফ করা যায়। ইভেন হচ্ছে ওদের পরীক্ষায় যেটা করা যায়, ওদের হচ্ছে একটা পেজ দেয়, মানে বলে তোমরা বাসা থেকে একটা পেজ নিয়ে আসতে পারবা, এই পেজের মধ্যে তোমরা যে কোনো ইনফরমেশন, ইনফরমেশন হতে পারে, সূত্র হতে পারে, সংজ্ঞা হতে পারে, তোমরা সেটা কালেক্ট করে নিয়ে আসতে পারবা, বাট এক পেজের মধ্যে, এক পেজের মধ্যে তোমরা সব ইনফরমেশন নিয়ে আসতে পারবা। এটা হচ্ছে অ্যালাউড থাকে, বুঝছো? ওখানকার পড়াশোনার সিস্টেম একটু ডিফারেন্ট আমাদের থেকে। ওকে, চলো আমরা তাহলে এখন পরেরটাতে যাই। এখন আবার ভেবো না যে ভুল দেশে জন্মগ্রহণ করলো, দেশ ঠিকই আছে, সিস্টেম ঠিক। চলো পরে কোশ্চেন যাই। হুম, এই কোশ্চেনটা দেখি। না, 1,1 বিন্দুগামী ও 2,2 বিন্দু দিয়ে যাবে, এই বিন্দু দুটাতে অতিক্রমকারী একটা বৃত্তের ব্যাসার্ধ যদি 1 হয়, তাহলে তার সমীকরণ কত হবে, এটা আমাদের বের করতে হবে। পারবা এই ম্যাথ? বলো তো, পারা যাবে? বলো, একটু চিন্তা ভাইয়া করো। এই যে ব্যাসের প্রান্ত বিন্দু ওটা দিয়ে করা যাবে? উম, না, ব্যাসের প্রান্ত বিন্দু তুমি করতে পারবা না তো, কারণ এই দুইটা বিন্দু যে একটা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দুই হবে, এটা কিন্তু তুমি বলতে পারবা না। এটা বলার কি কোনো ওয়ে আছে, বলো তো? এটার বলার কোনো ওয়ে আছে কি? না। বলো, একটু চিন্তা করো তাহলে, এই ম্যাথটা কিভাবে করা যায়, এই ম্যাথটা কিভাবে করা যায়, একটু চিন্তা করো, একটু চিন্তা করো, এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি। ভাইয়া, হুম, বল। আর এর যে সূত্র আছে না, আর এর সূত্র না কোনটা? থাকলে তাদের বড় হবে। বল, সমস্যা নেই, বললে তো সমস্যা নেই। ওকে, এই ম্যাথটা হচ্ছে আসলে ওই খলিফার নিয়ম ধরে করতে হবে। এই ম্যাথটা তুমি খলিফার নিয়ম ধরে না করলে একটু কঠিন হয়ে যাবে জি এটা, ভাইয়া, ওটাই বুঝছিলাম। বুঝছো? এই ম্যাথটা খলিফার নিয়মে করতে হবে। কারণ আমরা যদি দেখো, ওই আমরা এই পর্যন্ত যেই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলাম, x² + y² ওই বিন্দুতে সিদ্ধ করে দিলাম, এখানে করলে যেটা হবে, এখানে আমরা করতে যে পারবো না এমন না, এখানেও করা যাবে, বাট একটু কঠিন হয়ে যাবে। কারণ দেখো ব্যাসার্ধের সূত্র কি বলতো, ব্যাসার্ধের সূত্র √g² + f² - c, ওইটা দিয়ে করলে অনেক বড় হয়ে যাবে। ওটাতে করলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, তাই না? কারণ কি, এখানে দেখো √g²+f² - c, এটা সমান হচ্ছে 1, এখানে আবার স্কোয়ার আছে না, g² + f² + c আছে। তো এটা তুমি নর্মাল নিয়মে করলে এটা বিশাল বড় হয়ে যাবে, এই ম্যাথটা তখন খুবই বড় হয়ে যাবে। তো এই ম্যাথটা আমরা খলিফার নিয়ম দিয়ে যদি করি, সেই ক্ষেত্রে সহজ হয়, বুঝছো? খলিফার নিয়ম দিয়ে করলে সহজ হবে। তো আমরা যেহেতু খলিফার নিয়মটা এখনো শিখিনি, ওই জন্য এই ম্যাথটা আপাতত ফাঁকা থাক, ঠিক আছে? এই ম্যাথটা আমরা খলিফার নিয়ম যখন শিখবো, তখন আমরা এটা করব। এই দিক
খলিফার নিয়ম শিখলে তখন পড়ব। ওকে, পরে কোয়েশ্চেন দেখি। আচ্ছা, এটা কত নম্বর কোয়েশ্চেন ছিল? এফ নম্বর কোয়েশ্চেন। জির পরে এফ হয় না? ও আচ্ছা, আমরা তাহলে উল্টা পাল্টা করেছি। ও জির পরে এইচ হয়? ও তাই তো, জির পরে তো এইচ। দেখছো, ভুলে গেছি। ওকে, তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে এটা আমরা কাল মানে নেক্সট ক্লাসে করব, নেক্সট ক্লাসে করব। তাহলে এই পর্যন্ত আই থিঙ্ক হয়ে গেছে। আমরা এখন এখানে আসি। আই থিঙ্ক এখন খলিফার নিয়ম ছাড়া গতি নাই। খলিফার নিয়ম ছাড়া উনি কি বাংলাদেশি? বাংলাদেশি না মনে হয়, বাংলাদেশি না, বাংলাদেশি সম্ভবত, আমি শিওর না, ঠিক আমি ঠিক জানি না। আমি ওনাকে অত রিসার্চ করি, মানে কেটে কুটে দেখিনি। নাম দেখে মনে হচ্ছে হয় বাংলাদেশি, না হলে হচ্ছে দুবাই টুবাই, অথবা হচ্ছে ওই প্রাচীন কালের হচ্ছে ওই তোমার মানে মিডল ইস্টের দিকের কেউ হবে, ঠিক জানি না। ওকে, তাহলে এই জিনিসটা হচ্ছে খলিফা সাহেবের নিয়ম দিয়ে করা লাগবে, এই জিনিসটাও খলিফা সাহেবের নিয়মে করা লাগবে। তো এটাও হচ্ছে আপাতত থাক, এটাও আপাতত থাক। এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে করব, ঠিক আছে? তারপর চলো দেখি এখন পরের গুলো কি সব খলিফা দিয়ে, দেখি তো। ভাইয়া তোমার লজ্জা হওয়া উচিত, কেন? উনি ঢাকা ইউনিভার্সিটি। তাই? আসলে বাহ, ভালো তো। আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখনকার মানে ভাইস চ্যান্সেলরকে সেটাও হয়তো নাম জানি না। কি জানি, ডক্টর নিয়াজ সামথিং কিছু একটা, আর নাম জানি না। বাহ, বাংলাদেশের মানুষের সূত্র আমরা ব্যবহার করছি, তা আমার ইউনিভার্সিটি। ব্যাপারটা লজ্জার না গর্বের। ওকে, দেখো এই কোয়েশ্চেনটা আমরা দেখি, এই কোয়েশ্চেনটা আমরা দেখি এই ম্যাথটা কিভাবে করা যায় আমরা একটু চিন্তা করি। চল, বলেছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে 2,0 বিন্দু দিয়ে স্পর্শ করে এবং 3,-1 এই বিন্দু দিয়ে অতিক্রম করে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের করতে হবে। আই থিঙ্ক এটা খলিফার সূত্রটা লাগবে না। আমাকে এখন খলিফা স্যার বলতে হবে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার থেকে? খলিফা স্যার। ওকে, দেখো এরূপ বৃত্তের খালি সমীকরণ। দেখলাম ঢাকা ইউনিভার্সিটি লেখা আছে, মানে কি করছে সেটা লেখা নাই। আচ্ছা, পুরো নাম লেখ, খলিফা লিখলে হবে না। আজিজুর রহমান খলিফা, আজিজুর রহমান খলিফা, এ আর খলিফা। ওকে, চল আমরা একটু দেখি কোশ্চেনটা। বলেছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে, এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে এবং 3,-1 বিন্দু দিয়ে যায়। এর তো সহজ না, পারবা না এটা? পারবা তো? সব তো বলেই দিয়েছে, সব তো বলেই দিয়েছে। এখন বলো 3,-1 কোন চতুর্ভাগে, কোন চতুর্ভাগে? হুম, চতুর্থ। চতুর্থ। তার মানে আমরা কিন্তু এখানে একটা সমীকরণই পাবো। এখন এক্স অক্ষকে স্পর্শ করেছিল, যখন এক্স অক্ষকে স্পর্শের কথা বললো তখন দুইটা সমীকরণ পাওয়ার একটা সম্ভাবনা ছিল, বাট এ যখন 3,-1 বিন্দু দিয়ে যায় তখন কিন্তু আসলে একটা সমীকরণই আমরা পাবো, কারণ এর চতুর্থ চতুর্ভাগে তখন অবস্থান করবে। তাহলে দেখো আমরা বৃত্তটা দেখি, এই বৃত্তটা হচ্ছে এই যে এইরকম, ঠিক আছে? এইরকম, ছোট করি, এটা হচ্ছে ওকে। তোমরা কি ভাইয়া ওয়াই অক্ষের করেন প্রফেসর ও আচ্ছা এক্স স্পর্শ অক্ষে, আচ্ছা এক্স অক্ষে স্পর্শ। তোমাদের কালকে যে কোয়েশ্চেনটা দিলাম তোমরা দেখি তেমন কেউ ঠিক দিতেই পারো না, যে একটা পৃথিবীর চারপাশে যদি কেউ আলোর বেগের কাছাকাছি বেগে ঘোরে তাহলে তার কাছে আকৃতিটা কেমন মনে হবে?
তেমন কেউ ভালো মানে উত্তর দিতে পারো। ওকে, চলো আমরা দেখি। এটা বলেছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে কি করেছে 2,0 বিন্দুতে স্পর্শ করে। তাহলে এই তো এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে এবং 3,-1 বিন্দু দিয়ে যায়। তাহলে 3,-1 ধরলাম এটা, এই যে 3,-1 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে এই বৃত্তের সমীকরণ কত হবে এটা বের করতে হবে। তাহলে বলো তো কিভাবে করব, বলো কিভাবে করবা, বলে ফেলো কিভাবে করতে হবে। এটা না পারলে ভাইয়া খবর আছে। হ্যাঁ বলো। ওই তো আগের মতো করে হ্যাঁ যে মানে বৃত্তের সমীকরণটা ধরে নিব। যেহেতু হচ্ছে তোমার এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে কি হবে, জি স্কোয়ারের মানটা সি সমান হবে না? এক্স জি অক্ষকে ভাইয়া। স্পর্শ করলে তাহলে তো আমার চলক কমে গেল। আমার তাহলে সমীকরণটা কি হবে, বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই আর সির জায়গায় হবে জি স্কোয়ার। এটা সমান হবে 0। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। এটা হচ্ছে কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। এখন কি করব, এই বৃত্তটা আবার 2,0 বিন্দু দিয়ে যায় আর 3,-1 বিন্দু দিয়ে যায়। এখন এই দুটো চটপট করে আমরা সিদ্ধ করে দিই। তাহলে সে 2,0 বিন্দু দিয়ে যাবে, 2,0 বিন্দুগামী হলে কি হবে দেখো, এটা হবে 4, এটা হবে 0, এটা হবে 4g, এটা হবে 0, এটা হবে জি স্কোয়ার। এটা সমান 0। এখন সুন্দর করে এখান থেকে জি স্কোয়ার প্লাস 4g প্লাস 4 থেকে দুইটা মান বের করে। ও আচ্ছা, এখানে একটা মানই পাবো। এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যায় না, দেখো তো এই সূত্র g প্লাস 2 হোল স্কোয়ার, এটা যায় না g প্লাস জি 2 হোল ভাইয়া। স্কোয়ার। তাহলে কি হবে, এখান থেকে g এর একটা মানে কিন্তু পাবো, g এর মান পাবো -2, g এর মান পাবো -2। কত সুন্দর দেখো, g এর মান এখান থেকে পেয়ে গেল। এখন এবার 3,-1 দিয়ে সিদ্ধ করে দাও, 3,-1 দিয়ে 3,-1 এটাতে সিদ্ধ করলে আমরা পাবো এই তো 9 প্লাস 1, এটা হচ্ছে পাবো কত 3×2 6g, এটা পাবো হচ্ছে -2f প্লাস জি স্কোয়ার ইজিক্যাল টু 0। এখন জি এর মানটা বসিয়ে এফ এর মানটা বের করো। তাহলে 9 প্লাস 1, এটা হচ্ছে -12 -2f প্লাস 4 ইজিক্যাল টু 0। এখান থেকে দেখো এফ এর মানটা কত আসে, 1 1। কত সুন্দর। এখন এই দুই মানটা ওই তো ইমোজিওয়ালা সমীকরণে বসিয়ে দাও, তাহলে উত্তর। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 2y আর জি স্কোয়ার সমান সি ছিল, ওই জন্য প্লাস 4 ইজিক্যাল টু সি। বুঝতে পারলাম ম্যাথটা কত সহজ, কত সহজ। দেখ এখানে দেখি ম্যাথের পর ম্যাথ, আরো ম্যাথ আছে এখানে। কত পর্যন্ত দেখো তো, এখানে টি ইউ পর্যন্ত। পর্যন্ত। ইউ পর্যন্ত, মানে আল্লাহর দুনিয়ায় যত ম্যাথ সব এখানে অ্যাড করে দিয়েছে। আই যে করলাম, আমাদের কতক্ষণ টাইম আছে একটু চেক করো তো। 5 মিনিট। 5 মিনিট। ওকে, এখন ধুমধাপ করে তোমাদের এই স্টার্ট করি। এই তো পারবা না এই স্টার্ট লো, এত রেখার জি উপর ভাইয়া। কেন্দ্র বিশিষ্ট। দেখো কোয়েশ্চেন, এক কোয়েশ্চেন এতবার রিপিট করার কোনো দরকার আছে? তোমরা সলভ করার সময় সেম টাইপের কোয়েশ্চেন বারবার পেলে এক টাইপের থেকে 3-4টা ম্যাথ করবা। বেশি ম্যাথ আসলে ওগুলো তখন মানে কি করবা, জাস্ট রাফলি করবা অথবা ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলবা। ঠিক আছে, ওকে। তারপর দেখো পরের কোয়েশ্চেনও সেম কোয়েশ্চেন, পরেরটাও সেম কোয়েশ্চেন। এত রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, আর এই যে আমরা বলছো খলিফার নিয়ম থেকে কয়েকটা ম্যাথ করবো, ধরো 4-5টার মতো ম্যাথ করব, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট নিয়মের একটি করে ম্যাথ করব। তোমরা তাহলে কি করবা, আমরা যে ম্যাথগুলো 3 চলকে শিখলাম
বা যে ম্যাথগুলো 3 চলকতে করতে হয় এগুলো তোমরা বাসায় খলিফার নিয়মটা ফলো করার ট্রাই করবে। যেমন এই টাইপের ম্যাথ, এই ম্যাথগুলো, এগুলো হচ্ছে আমি নেক্সট ক্লাসে দেখাবো, তখন সেটা তোমরা খলিফার নিয়মে সলভ করবে। ঠিক আছে? ওকে, তাহলে এটাও এস ডাব্লিউ, এটাও এস ডাব্লিউ, এটাও এইচ ডাব্লিউ। তারপর এটা হচ্ছে এম নম্বর দেখি, এম নম্বরটাও খুব সম্ভবত এইচ ডাব্লিউ যাবে। দেখো এইচ ডাব্লিউ না, এটা সেম ম্যাথ না, সেম ম্যাথ, এইচ ডাব্লিউ, এটাও তাহলে এইচ ডাব্লিউ। ঠিক আছে, এটাও হচ্ছে এইচ ডাব্লিউ। তারপর দেখি আর কি কি আছে, তুমি একটু দেখো তো পরে কোয়েশ্চেন গুলো চেনা জানা মনে হয় কিনা। কোন পর্যন্ত? এর নাম্বারও সেম। এর নাম্বার হচ্ছে, ওকে। দেখেছো, একদম হুবহু কোয়েশ্চেন, একদম হুবহু কোয়েশ্চেন। এগুলো তো আসলে করে দিয়ে কোনো লাভ নেই, এগুলো করে দিলে টাইম ওয়েস্ট, তার চেয়ে তোমরা নিজেরা করলে তোমাদের জন্য ভালো। এবার ও নম্বর বলেছে, এসটি, এই দুইটাও সেম প্রশ্ন। এই যে দেখো, এই ও নম্বর কোয়েশ্চেন তো আমি করে দেব না, কারণ এবিসি সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু দেয়া আছে, এবিসি ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ বের করতে হবে। তোমাদের মনে আছে আমি তোমাদের শিখিয়েছিলাম যে সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষ দেয়া থাকলে অপর শীর্ষের স্থানাঙ্কটা কিভাবে বের করতে হয়, একটা শর্টকাট শিখিয়েছিলাম সরলরেখার মধ্যে, মনে আছে? বলো, মনে আছে কিনা? হ্যাঁ ভাইয়া, ওই তো x1 প্লাস x2 প্লাস √3 ইন্টু সামথিং ছিল, ডিভাইডেড 2 মনে হয়। ওই জিনিসটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে হবে। মানে এটা হচ্ছে সরল রেখা আর এই বৃত্ত, এই দুইটা কি করেছে, কম্বাইন করে দিয়েছে। তো আমার কি করতে হবে, তোমরা এটা দুই ভাবে করতে পারো। একাডেমিকে যদি এই টাইপ প্রশ্ন আসে, আসার সম্ভাবনা খুবই কম, একাডেমিকে এই টাইপের প্রশ্ন আসলে তোমরা যেটা করবা, সুন্দর করে এবিসি ত্রিভুজ আঁকাবা, এ পয়েন্ট বি পয়েন্ট ধরবা, সি পয়েন্টের স্থানাঙ্ক এক্স কমা ওয়াই ধরবা, তারপরে তো এই বাহু আর এই বাহু সমান ধরে একটা সমীকরণ বের করবা, আর হচ্ছে এই বাহু আর অন্য একটা বাহু, এই দুটা সমীকরণ বের করে দুইটা ইকুয়েশন পাবা, দুইটা ইকুয়েশন সলভ করে দুইটা মানে কি পাবা, ওই সি বিন্দুর স্থানাঙ্ক গুলো পেয়ে যাবা। ঠিক আছে, আমরা দেখেছিলাম এটা দুইটা স্থানাঙ্ক পাওয়া যায়, আমরা শর্টকাট শিখেছিলাম, মনে আছে? আমার নিজেরই মনে নেই, তোমাদের কি বলবো, আমি ভুলে গেছি, এটা চর্চায় না থাকলে মনে থাকে না। তো তোমরা কি করবা, ওই শর্টকাট অ্যাপ্লাই করে বিন্দুগুলো বের করবা। তারপর পরিবৃত্ত মানে কি, কেটে যাচ্ছে? আচ্ছা, আরেকবার একটু জয়েন দাও, 2 মিনিট কথা বলে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এই ম্যাথটা তোমরা যদি হচ্ছে নর্মাল নিয়মে করতে চাও, মানে একাডেমিকে আসলে হচ্ছে যে নিয়মটা ফলো করবা, যে নিয়মটা ফলো করবা সেটা কি দেখো তো, আমার হচ্ছে তিনটা কি থাকবে, শীর্ষ থাকবে, সমবাহু ত্রিভুজ। আমাদের শর্টকাটটা কিন্তু সমবাহুর জন্য ছিল, এটা মনে রাখবা, ওটা কিন্তু সমবাহুর জন্য, শুধু সমবাহুর জন্য। তাহলে দেখো এ কত, এ হচ্ছে 0,0, আর হচ্ছে মনে করো বি দেয়া আছে, বি দেয়া আছে তোমার 6,0। আমার কি করতে হবে, এই তো আমার সি বের করতে হবে। তো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে, যদি শর্টকাট অ্যাপ্লাই না করে একাডেমিকের জন্য সলভ করতে হয়, এই সি এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই ধরবা, তারপর কি, তারপরে তো সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু সমান, তাহলে এসি আর বিসি হচ্ছে ধরে একটা সমীকরণ বের করবা, তারপর আবার অন্য যে কোনো দুইটা ধরে এসি আর এবি, এই দুইটা সমাধান করে, এই দুইটা করে অন্য একটা সমীকরণ বের করবে, তারপর দুইটা সমীকরণ সমাধান করে তুমি সি এর স্থানাঙ্ক পেয়ে যাবে। আর আমরা জানি এই টাইপের প্রশ্নে সি এর দুটো স্থানাঙ্ক পাওয়া যায়, এই দুইটা বের করবা, বের করার পর এবিসি ত্রিভুজের পরিবৃত্ত, পরিবৃত্ত মানে কি বলতো, পরিবৃত্ত মানে কি, পরিবৃত্ত মানে হচ্ছে এই ত্রিভুজ দিয়ে যাবে এমন একটা বৃত্ত, তাই না? এই ত্রিভুজ দিয়ে যাবে এমন একটা বৃত্ত, এই তো এই বৃত্তটা এখানে বসাই দাও, এটা মিলবে কিনা আল্লাহ মাহবুব জানে, মিলবে না, জোর টোর করে, হ্যাঁ মিলে গেছে।
এই তো এবিসি পরিবৃত্ত, এবিসি পরিবৃত্ত, তাহলে সি পয়েন্টের স্থানাঙ্ক তুমি যদি জেনে যাও তাহলে ওই তো বৃত্তের সমীকরণ ধরবা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টোয়াইস জি এক্স টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইজ ইকাল টু 0। তারপর কি করবা, তারপর হচ্ছে সিদ্ধ করে দিবা। ঠিক আছে, আর এই বৃত্তটা যেহেতু একটা মূল বিন্দুগামী হচ্ছে তাহলে বুঝতেই পারছো এখানে সি এর মানটা হবে 0। এই কাজটা করলে তোমার কি হয়ে যাবে, লাইফটা ইজি হয়ে যাবে, তাই না? মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণে এটা বলো তো, তাহলে বৃত্তের সমীকরণ কি হবে, বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস শুধু ওয়াই সি স্কোয়ার, থাকবে না। হ্যাঁ, টোয়াইস জি এক্স টোয়াইস এফ ওয়াই এটা সমান 0। আচ্ছা, এই কাজটা করলে তো আমাদের এত কষ্ট করতেই হচ্ছে না, এই কাজটা করলে আমাদের তো কষ্ট করতে হচ্ছে বলো তো, আমাদের এত কষ্ট তো করতে হচ্ছে না, ওরা কষ্ট করতে হবে, সি ছাড়া তো হবে না এটা। তারপর কি করবা, তারপর হচ্ছে এই যে এই সমীকরণটাকে বি আর সি তে সিদ্ধ করে দিবা, এই সমীকরণটাকে বি আর সি দিয়ে সিদ্ধ, বি সি দ্বারা সিদ্ধ। তো যেহেতু সি এর আমরা দুটো স্থানাঙ্ক পাবো, ওই জন্য বুঝতে পারছো এখানে আসলে আমরা দুইটা বৃত্তের সমীকরণ পাবো। তোমাদের এটা এসডব্লিউ থাকবে, এই ম্যাথটা তোমরা করার ট্রাই করবা। আর শর্টকাট সূত্র তোমাদের কারো কাছে কি আছে এখন ওটা, শর্টকাট সূত্রটা আছে ভাইয়া, বলতো, শর্টকাট সূত্রটা কি ছিল? 2 মিনিট। ওকে, শর্টকাট একটা ফর্মুলা শিখিয়েছিলাম, সমবাহু ত্রিভুজের অন্য একটা বাহুর স্থানাঙ্ক, মানে যে দুটা স্থানাঙ্ক দেয়া আছে তার তা বাদে আর কি অবশিষ্ট শীর্ষ স্থানাঙ্ক। হ্যাঁ বল। x3 ইকুয়াল x3 মানে, আচ্ছা মানে যেটা আমি বের করব আর কি, x1 প্লাস x2 x1 প্লাস x2 প্লাস √3 into y1 minus y2 divided 2 ইন্টু y 1 minus y2 divided 2। ডিভাইডেড 2, এটা হচ্ছে আমার x3। তাহলে এটার আরেকটা পাবো তো, তাই না? হ্যাঁ, আরেকটা পাবো, আরেকটা কি হবে, আরেকটা জাস্ট মাইনাস হবে, মাইনাস হবে। আরেকটা হচ্ছে জাস্ট কি হবে, মাইনাস হবে। এখানে এই তো √3 এর আগে মাইনাস না, এটা কেন লিখলাম? জি ভাইয়া, √3 আগে। এগুলো বুঝছো, নিয়মিত চর্চা না রাখলে, আচ্ছা এটা কপি করতে হবে, আমি এটা 2 দিন আগে করছিলাম তো এই জন্য মনে আছে। আচ্ছা তাহলে ভালো, করবে এসব না করলে ভুলে যাবে। তাহলে এটা কি হবে, এখানে জাস্ট মাইনাস হবে, আর এখানে কি হবে, এখানে ওই আগের মতোই কি হবে এটা বলতো, y1 প্লাস y2 তারপর মাইনাস √3 মাইনাস √3, এটা x1 minus x2 divided 2। x1 মাইনাস x2 ডিভাইডেড 2, আর এটা কি হবে, পরেরটা জাস্ট হচ্ছে এই তো প্লাস হয়ে যাবে, প্লাস হবে। প্লাস হয়ে যাবে, মানে একটা মাইনাস হলো আর একটা প্লাস। এই যে এটা প্লাস হলে এটা হবে মাইনাস, এটা মাইনাস হলে এটা হবে প্লাস, তাহলে এটা হচ্ছে একটা বিন্দু পাবো, এটা একটা বিন্দু পাবো। ঠিক আছে, তোমরা চাইলে এই শর্টকাটটাও অ্যাপ্লাই করতে পারো অ্যাডমিশনের ক্ষেত্রে। ঠিক আছে, এটা একাডেমিকে এই টাইপের প্রশ্ন বোর্ডে আসার সম্ভাবনা একদমই নাই, কারণ এত বড় প্রশ্ন সলভ করা তো অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার, তো এটা আসার সম্ভাবনা নেই। ঠিক আছে, অ্যাডমিশনে আসলে এত কষ্ট করার দরকার নেই, ডিরেক্ট এই শর্টকাট ব্যবহার করবা, শর্টকাট ব্যবহার করে সলভ করে ফেলবে, পারা যাবে, বলো তো পারা যাবে? জি ভাইয়া। আচ্ছা, আর পিটা এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তাহলে আমাদের নেক্সট ক্লাসের কাজ কি থাকবে, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে খলিফার সূত্রটা দেখব, খলিফার সূত্রের কিছু অ্যাপ্লিকেশন দেখব, যে ম্যাথগুলো আমরা এখানে রেখে দিয়েছি পরে করার জন্য ওই ম্যাথগুলো করে ফেলবো। আর আই থিঙ্ক আমাদের হাইস্ট আর 2টা ক্লাস লাগবে, কালকের ক্লাস আর পরের ক্লাস, তাহলে আই থিঙ্ক আমাদের 4.1টা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের 4.1টা একাডেমিক শেষ হওয়ার পর আমরা এখান থেকে অ্যাডমিশনের আরো কিছু ম্যাথ করব, দেন আমরা 4.2 এ যাব। ঠিক আছে, বুঝতে পেরেছি, ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।